আদিজা, আরেকবার ভেবে দেখ, এভাবে একটা সম্পর্ক শেষ করে দিবি? 28 বছর তোর, বিয়ের 6 মাসের মাথায় ডিভোর্স দেওয়া কি ঠিক হচ্ছে? আদিজার দ্বিতীয় পক্ষের শাশুড়ি মুনিয়া বলল। আদিজার ভেতর হেলদোল নেই, সে লাগেজ গোছাচ্ছে। মুনিয়া ফের বলল, মারে, ভাইয়ের বাড়ি গিয়ে উঠবি, ভাইয়ের বউ কি মেনে নিবে তোকে? এই সমাজ শুধু উস্কে দিতে জানে, ফলাফল ভোগ তোকেই করতে হবে। মা, যে বিয়ের কোনো ভিত্তি নেই, ওই বিয়েতে কেমনে থাকি? কোনো মেয়ে কি চায় তার সংসার ভাঙুক? কিন্তু আমি কার সংসার করব? এমন লোকের, যে কিনা স্ত্রীর নাম পর্যন্ত জানে না। এটা যেন বিয়ে নয়, কন্ট্রাক্ট। খুব তো চেষ্টা করেছি, দেখো তোমার ছেলে বিদেশে গিয়ে বসে আছে। আজকে যে ডিভোর্স হবে তাও জানে না বোধহয়। ভঙ্গুর গলায় আদিজা বলল। মুনিয়া হাসেম চোখ মুছল আঁচলে, বলল, তাও ঠিক, তবে এখন থেকে জীবন সংগ্রামের হবে। আমার জীবন আগেও আরামের ছিল না। প্রত্যুত্তরে আদিজা বলল। আদিজা টুকটাক প্রয়োজনীয় জিনিস নিচ্ছে। এই সংসারে এমনেও তার কিছু নেই, থাকবে কেমনে? সংসারের মানুষটাই যে ওর জীবনে নেই। আদিজার শ্বশুর বিশিষ্ট শিল্পপতি মাহফুজ আহমেদ, শহরের অলিগলিতে যার নাম। 2 বউ 3 পুত্র তার। প্রথম বউ মুনিয়া হাশেম, দ্বিতীয় বউ রিয়া আহমেদ। প্রথম পক্ষের 2 ছেলে, 1 মেয়ে, আর দ্বিতীয় পক্ষের ঘরে 1 ছেলে, যে বর্তমানে আদিজার স্বামী। কিছুক্ষণ পরেই প্রাক্তন হবে। আদিজা তার জিনিস নিতেই একটা ফ্রেমের ছবি চোখে পড়ল, একটি হাস্যোজ্জ্বল বাদরমুখ মুখ, যা আদিজার একদমও পছন্দ নয়। আদিজার বাবার সঙ্গে তার শ্বশুরের গভীর বন্ধুত্ব। একটা সময় আদিজার বাবা অনেক করেছে মাহফুজ আহমেদের জন্য, যার প্রতিদান স্বরূপ ছোট ছেলের অমতে তিনি আদিজাকে পুত্রবধূ করেছেন। আদিজার অবশ্য রাগ ক্ষোভ নেই কারো প্রতি। বাবার ইচ্ছে ছিল ভালো ঘরে মেয়ের বিয়ে দিবে, দিয়েছে। এতে কপালের দোষ আদিজার। বিয়ের 6 মাসে কখনো লোকটার সাথে 6টা বাক্য বিনিময় হয়েছে কিনা সন্দেহ। এখন বিদেশ গিয়ে পড়ে আছে। আদিজার এতেও সমস্যা নেই, পছন্দ না হলে জোর করে পছন্দ করানো যায়। তবে লোকটার স্বভাব চরিত্র আদিজার মোটেও পছন্দ নয়। ওহ, বলাই হয়নি, লোকটার নাম সানান আহমেদ, ভালো নাম মুনতাসির। একসঙ্গে মুনতাসির আহমেদ সানান। লোকটা সম্বন্ধে তেমন কিছুই জানে না আদিজা, তাও টুকটাক জানে। লোকটা বোধহয় কিছুই জানে না। বিয়ে পবিত্র সম্পর্ক, এটা কেমন ঝুলিয়ে রাখার মানেই হয় না। দেখা যাবে লোকটা বিদেশ বিভুঁইয়ে বিয়ে করে রেখেছে। শুধু শুধু আদিজার নিজের জীবন এমন অনিশ্চয়তায় রাখার মানেই হয় না। ড্রয়িং রুমে মাহফুজ আহমেদ বসে আছেন, পিছনে তার ব্যক্তিগত লয়ার। এখন যা হচ্ছে তা নিয়ে তিনি একদম সন্তুষ্ট নন। বড় আদর আর আশা করে বন্ধুর মেয়েকে ছন্নছাড়া ছেলের বউ করে এনেছিলেন। তার ভরসায় তো বন্ধু মেয়ে হাতে তুলে দিয়েছিল। আদিজা যথাসম্ভব নিজেকে শক্ত করে ড্রয়িং রুমে এসেছে। পেছনে 2 যা কেমন বৎসনা চোখে দেখছে। এই দুজনের সাথে থেকে আদিজা শিখেছে মানুষের নিজের কোনো যোগ্যতা নেই। বাবার বিল্ডিং আর গাড়ি থাকলে একটা মানুষের যোগ্যতা হয়, সেই হিসেবে ওদের কাছে আদিজা বরাবরই অযোগ্য। মাহফুজ আহমেদ বিচক্ষণ চোখে চেয়ে বলল, আর ইউ শিওর অ্যাবাউট দিস ডিভোর্স? আদিজা কাপা কণ্ঠে বলল, ইয়েস বাবা। মাহফুজ আহমেদ বলল, বেশ, অ্যালুমিনিতে কি নিতে চাও? তোমার দাবি বলো। তোমার কাবিন 35 লাখ পেয়ে যাবা। তবে যেহেতু আমার ছেলের দোষ, তুমি যা চাও দাবি করতে পারো। কয়েক মিনিটের জন্য আদিজা স্তব্ধ হয়ে গেল, মাথা ফাঁকা হয়ে গেল। কি চাইবে সে? চাওয়া পাওয়ার জন্যই কি বিয়ে করেছিল? চাওয়া ছিল তো সুন্দর একটা সংসারের। হলো কি? একদম হুট করেই ভেতর থেকে কে যেন আদিজাকে ঠেললো। ফট করে আদিজা বলল, আমার কাবিনের বদলে চট্টগ্রামের ওই দক্ষিণ পাশের জমিটা চাই। দুজায়ের চোয়াল ঝুলে পড়ল। দূরে এক কোণে মুনিয়া হাশেম এখনো চোখ মুছছেন। মাহফুজ আহমেদ এক ভ্রু উঁচু করে বলল, জায়গাটার ডিমান্ড তেমন নেই, আর জমিটা তেমন ভালো নয়। আজ পর্যন্ত কেউ খুঁটি গাড়তে পারেনি। তুমি আরো ভালো কিছু দাবি করতে পারো। এবারও কে যেন আদিজাকে ঠেলল। সে বলল, তাও আমার ওইটাই চাই। বড়জা সোহানা মুখ ফুটে বলল, লাইক সিরিয়াসলি? চাইলে আরো ভালো কিছু ডিমান্ড করতে পারো। ওই গুড ফর নাথিং জায়গায় কি আছে? ছোট যা সায়রা বলল, ডেফিনেটলি ডোন্ট ওয়ারি আদিজা, তুমি দামি কিছু চাইলে পাপা অ্যাফোর্ড করতে পারবে। তীব্র অপমানে আদিজার মন বিদ্রোহ করে উঠল। কেন? এতদিন তো আদিজা চুপ ছিল, আজ সব সম্পর্ক ছিন্ন করবে বলে সাহস বাড়ছে। দুইজনের সিরিয়াস কনভারসেশনে ভাটা পড়ায় মাহফুজ আহমেদ বিরক্ত হলো।
হুঁশিয়ার করলো, বিহেভ ইউর সেলফ। ব্যাস, দুজনেই শুধরে গেল। মাহফুজ আহমেদ বলল, তুমি চেয়েছো যখন ওটা দিব। ডিভোর্সের কন্ডিশনস দেখে নাও। লয়ার পেপার বাড়িয়ে দিল। আদিজা নিল, বুকটা কাঁপলো যেন। কয়েকদিন আগে এভাবেই তো রেজিস্ট্রি পেপার সাইন করে দিল। তখন তো বোবা ছিল। হুট করে হু হু করে কান্না পেয়ে গেল আদিজার। আহ বাবা, আজ নেই আদিজার পাশে। বিয়ের 1 মাসের মাথায় মারা গেছেন। আদিজা বলল, আমার কোনো কন্ডিশনস নেই। এ পর্যায়ে মাহফুজ আহমেদ নরম হলো, মেয়েটাকে আগাগোড়া দেখলো। মায়া লাগলো তার। ছেলেদের পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামান না তিনি। না হলে ছোট ছেলেকে একবারের জন্য হলেও বলতো, কিসের তরে এমন মেয়েকে তুমি আপন করে নিলে না সানান? মাহফুজ আহমেদ নরম কণ্ঠে বলল, তোমার কোনো দাবি নেই মা। আদিজা বলল, না বাবা। আদিজা পেপার পড়ে নিয়ে সাইন করতে নিল। হাত কাঁপলো যেন। সম্পর্ক ভাঙার জন্য তো বিয়ে করে নেয়নি সে। এমন দিনও তার জীবনে আসবে ভাবেনি আদিজা। সাইন করে দিল পেপারে। একবার বিশাল আকারে ড্রয়িং রুমটা দেখে নিল। 6টা মাস এ বাড়ির আনাচে কানাচের সাথে জড়িয়েছিল। আজ এক নিমেষে সব শেষ। লয়ার পেপার নিয়ে বলল, এখন মিস্টার সানান ডিভোর্স পেপারে সাইন করলেই ডিভোর্স কমপ্লিট। আদিজা শ্বশুরের পায়ে ধরে সালাম করলো। কঠোর মাহফুজ আহমেদের হৃদয়টা কাঁপলো বোধহয়। তারই একটা সিদ্ধান্তের কারণে মেয়েটার গায়ে দাগ লেগে গেল। আদিজা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো। তার শাশুড়ি সর্বদা ক্যারিয়ার ওরিয়েন্টেড মহিলা। আজও তার কাজ ছিল, তাই তিনি অনুপস্থিত। অবশ্য তিনি বিশেষ একটা পছন্দ করেন না আদিজাকে। তবে মুনিয়া হাশেম তার চোখের পানি ধরে রাখতে পারছে না। তার নিজের পেটের দুটোর বউ কখনোই তাকে যথেষ্ট সম্মান দেয়নি। তবে এই মেয়েটা কত অমায়িক, অথচ আজকের পরে চৌখাটে সে পা মারাবে না। আদিজার বড় যা বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছ, বামুন হয়ে চাঁদ ছুতে যাওয়া উচিত নয়। ছোট যা বলল, বরাবরিতে এবং যোগ্যতা অনুযায়ী থাকা উচিত। হুট করে আদিজার মাইন্ডে লাগলো কথাগুলো। মাহফুজ আহমেদ মাথায় হাত বুলিয়ে বলল, জীবনে সুখী হও। এবার আদিজা শাশুড়ির কাছে গেল। মুনিয়া হাশেম জড়িয়ে ধরে একচোট কাঁদলেন। আদিজা ব্যাগ হাতে বের হয়ে গেল। কত অনিশ্চিত জীবন। পিছু ফিরে তাকালো না আর। নেদারল্যান্ড, রাত 2টো। পোলো শার্ট গায়ে সানান সোফায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। মাত্র ক্লাব থেকে ফুর্তি করে এসেছে সে। এর মধ্যে হন্তদন্ত হয়ে অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে হাসি মুখে বলল, স্যার, ম্যাম ডিভোর্স পেপার সাইন করে দিয়েছেন। সানান প্রথমে কথাটা বুঝলো না, তাই গ্রাহ্য করলো না। অ্যাসিস্ট্যান্ট নয়ন ফের বলল, স্যার, স্যার আদিজা ম্যাম ডিভোর্স পেপারে সাইন দিয়েছেন। মুদে রাখা চোখ দুটো তড়াক করে খুলল সানান। লাল টকটকে চোখ চেয়ে বলল, হোয়াট ডিড ইউ সে? নয়ন হাতে থাকা ট্যাব বাড়িয়ে ছবি দেখিয়ে বলল, ম্যাম ডিভোর্স পেপারে সাইন করেছেন। সানান খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখতে লাগলো। আদিজা খোলা চুলে ডিভোর্স পেপারে সাইন করছে। হুট করে হাতে থাকা ট্যাব সর্বশক্তি দিয়ে আছাড় দিল সানান। নয়ন চমকে তাকালো, কি ব্যাপার? স্যারের তো খুশি হওয়া উচিত। কোনোদিন দেখেনি ম্যামের নামও মুখে নিতে, কিন্তু এখন ট্যাব আছাড় দিল কেন? কে জানে। বড় লোকের ছেলে, বড়লোকই ব্যাপার। সানানের হঠাৎ খুব রাগ উঠছে, কিন্তু কেন? অপছন্দের মেয়েটা আগে ডিভোর্স দিয়েছে বলে? আসলেই ও দিবে কেন? সানান আগে ডিভোর্স সাইন করত। সানান ওয়াশরুমের সংলগ্ন মিররে তাকালো। গা থেকে শার্ট খুলে ফেললো। উদাম শরীর ভিজিয়ে একটা মিরর পিকচার নিল। টাওয়াল পেঁচিয়ে এসে সানান নয়নকে ডাকলো। বলল, বাংলাদেশের টিকিট কাট, ফিরে যাব। নয়ন চোখ বড় বড় করে তাকালো। বলল, সে কি স্যার, আপনার ডিগ্রি? সানান বলল, যদ্দূর পড়েছি বহুত পড়েছি, আর না, এবার অন্য কিছু পড়ার পালা। নয়ন বলল, তাহলে কি বাকিগুলো বাংলাদেশ গিয়ে পড়বেন? সানানের ঠোঁটে ক্রূর হাসি। সে চুল মুছতে মুছতে রহস্যময় কণ্ঠে বলল, একদম। যা পড়ার এখন বাংলাদেশ গিয়েই পড়ব। একদম খুললাম। এবার আর কোনো ডাউট রাখবো না। নয়ন শুনতে না পেয়ে বলল, বুঝিনি। সানান চোখ গরম করে বলল, যা, টিকিট কেটে রাখ, নইলে আমি তোর টিকিট কেটে দেব। নয়ন দৌড় দিল। সানান হাসল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে বলল, নাও দ্য রিয়েল ফান গোয়িং টু বিগিন, ওয়েট অ্যান্ড সি। আদিজা রুবাব। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে আদিজা ভাইয়ের বাসায় এলো। আদিজার মা, সে 16 বছর থাকতে চলে যায়, আর বাবা 5 মাস আগে। তারা এক ভাই এক বোন। ভাই বউ নিয়ে বাবার ফ্ল্যাটে থাকে। ঘরে ঢুকেই বুঝতে পারল তার আগমনে ভাইয়ের বউ খুশি না।
আগের বিষয় যেন তেন। কিন্তু আদিজাকে এখন কিছু করতে হবে। ডিভোর্স দিছে, কেউই এখন ভালো চোখে দেখবে না। আপাতত একটু ঘুমানো যাক। ফোন হাতে নিতে ফেসবুকে একটা ছেলের উদম শরীরের ছবি সামনে এলো। লজ্জায় ফোন স্লিপ খেলো আদিজার। আরে, এ তো সানান আহমেদ। সিক্স প্যাক শরীরে বিন্দু বিন্দু পানি, ক্যাপশন দেওয়া, এভরি গার্ল ওয়ান্না হ্যাভ দিস বডি। কমেন্টে মেয়েদের বাহবার বন্যা। লজ্জায় আদিজা ফোন করে বিড়বিড় করে বলল, বেয়াদব, আস্ত একটা বেয়াদব। সানান বেয়াদব। দুপুর 2টো। সানান এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠেছে। উদ্দেশ্য বাড়ি। আহমেদ প্যালেসে গাড়ি থেমেছে। সানান সোজা বাড়ির ভেতরে গিয়েছে। যা ভেবেছিল তাই। বাড়ির এক একজন এক এক জায়গায়। সানানের কখনো এই বাড়িকে বাড়ি মনে হয়নি। কারণ এর ভেতরের মানুষগুলো কেমন কৃত্রিম, রোবোটিক একটা ব্যাপার আছে। সানান সোজা গেল তার বড়মার কাছে। মুনিয়া হাশেম সানানকে দেখে যেভাবে খুশি হয়েছেন, পর মুহূর্তে বেজার হয়েছেন। সানান এতে অবাক হলো না। সে জানতো এমন হবে। তবুও সানান নিচ থেকে জড়িয়ে ধরল। বলল, রাগ দেখাও, যত দেখানোর। একসময় চুমুতে চুমুতে ভরিয়ে দিবে আমায়। তখন আর বউ দেওয়ার জায়গা পাবে না। হেন মস্করায় মুনিয়া গুতা দিল সানানের পেটে। সানান হাসল, বলল, বড় মা আদর করে দাও, আবার চলে যাব। কামড়ে ধরল মুনিয়ার কলিজা। বলল, আবার চলে যাবি? তবে কি তালাকনামায় সই দিতে এসেছিস? সানান রহস্যময় হাসল, বলল, উহু, ওগুলো বাকি কাজ। নগদ কাজের জন্য এসেছি, জানতে পারবে। তখন মাহফুজ আহমেদ এলেন। চোখে তার ভারী চশমা। দৃঢ় ভঙ্গিতে বসলেন। বাবাকে দেখেই সানানের ঠোঁটের হাসি সরে গিয়ে গাম্ভীর্যতা এলো। সেও দৃঢ় ভঙ্গিতে হেঁটে গিয়ে বাবার সামনে বসলো। মাহফুজ আহমেদ ছোট ছেলেকে দেখে অবাক হলেন। তবে স্বভাব সুলভ কিছু বললেন না। সানানও বলল না। মাহফুজ আহমেদ আর না পেরে পত্রিকা রেখে বলল, ব্রেক এসেছ? উহু, একেবারেই। সানান সংক্ষিপ্ত উত্তর। মাহফুজ আহমেদ বেশ অবাক হলো। বলল, তোমার ডিগ্রি শেষ? না, সানান বলল। মাহফুজ আহমেদ বলল, বেশ, তাহলে অফিস ধরে নাও। তোমার ড্রিম অফিসটা তোমার নামে দিয়ে দেব। বড় ভাইয়ের বউ সোহানা অবাক চোখে তাকালো। হিংসায় ভেতরটা জ্বলে উঠল। সানান ফ্রুট বাস্কেট থেকে আপেল নিয়ে খেতে খেতে বলল, যখন চেয়েছি তখন দাওনি, এখন মন উঠে গেছে। মাহফুজ আহমেদ হতভম্ব হয়ে গেল। বলল, তখন মনে হয়নি তুমি পারবে, তাহলে এখন কেন মনে হলো? সানান দৃঢ় প্রশ্ন। মাহফুজ আহমেদ দমলেন বোধহয়। সবসময়ের ছন্ন ছাড়া বাদর সানান মনে হচ্ছে না সামনের ছেলেটিকে। সানান কথা বাড়তে না দিয়ে বলল, অফিস নেব না। শুনলাম জমি টমি দিয়ে বেড়াচ্ছ নাকি মানুষদের। যদি দাও তবে নেব। আর এবার মানা করে পরের বার সাধলেও নেব না। মাহফুজ এবারও অবাক হলেন। অস্পষ্টভাবে আদিজাকে জমি দেওয়ার ব্যাপারে বলল ছেলেটা। কিন্তু এই লাটের ছেলে কোটি টাকার অফিস রেখে জমি দিয়ে কি করবে? সানান উত্তরের আশায় চেয়ে আছে। এই স্টার জলসার সাসপেন্স তার একদম ভালো লাগে না। ধৈর্যই নেই তার। ভাই, মনে যা আছে ফটাক করে বলে দেবে, শেষ। তা না। মাহফুজ আহমেদ বলল, জমি দিয়ে কি করবে? সানান বাম ভ্রু উঁচু করে তাকালো। মাহফুজ আহমেদ শুধরে বলল, কোনটা নিতে চাও? হচ্ছেটা কি? আজ ধমকানোর বদলে ধমক খাচ্ছেন বলে মনে হচ্ছে তার। ছেলেটার মধ্যে এমন দৃঢ়তা এলো কই থেকে? সানানের ঠোঁটে দুষ্টু হাসি। সে বলল, উত্তর পাশে জমিটা চাই, চট্টগ্রামের। মাহফুজ আহমেদের মুখ হা হয়ে গেল। সোহানার গলায় জুস আটকে গেল। মুনিয়া হাশেমের হাত থেকে খাবার পড়ে গেল। দক্ষিণ পাশের জমিটাই তো আদিজা নিয়েছে। আর উত্তর পাশেরটা এই ছেলে নিতে চাচ্ছে। কি করতে চাচ্ছে এই ছেলে? এক ছাদের নিচে থাকাকালীন কখনো আদিজাকে আগ্রহ ভরা চোখে দেখেছে কিনা সন্দেহ। আর এখন এই বিটকেলপনা শুরু করেছে ওর বিপরীতে জায়গাটা নিয়ে। মাহফুজ আহমেদ এবার গম্ভীর হলো। বলল, নিলে অন্যটা নাও, ওটা দিয়ে তোমার কি কাজ? সানান ক্রুর হেসে বলল, কৈফিয়ত তো তুমি কখনো চাও না। চেয়েছি দিবা, ব্যাস। আমার কাজ আমি বুঝে নিব। মাহফুজ আহমেদ বলল, আগে চাইনি বলে এখন চাইবো না, এটা কেন মনে হলো? সানান হেসে দুপা ছড়িয়ে আমোদে বলল, বেশ, তাহলে শুরু থেকে শুরু করো। যখন স্কুলে আমি বল মেরেছিলাম বলে বিচার করেছ, কিন্তু কেন মেরেছি জানতে চাওনি। ওরা আমায় খুব বুলি করত, ইচ্ছে মতো পেটাতো। তখন কৈফিয়ত না চেয়ে সারাদিন ক্ষুধার্ত রেখে রুমে আটকে রেখেছিলে। পুরনো ব্যথা।
তখনকার ছোট ছেলের প্রতি নিজের গা ছাড়া আচরণ মনে করলেই কিনা কি করতে মনে চায় মাহফুজ আহমেদের। নরম কণ্ঠে বলল, বেশ, দেওয়া হবে জমি। সানান ঠোঁটে হাসি নিয়ে গা ছেড়ে উঠে দাঁড়ালো। কাজ হাসিল, এখানে আর থাকা যাবে না। সে বাইরের দিকে পা বাড়ালো। মুনিয়া দৌড়ে এলো। মাহফুজ আহমেদ বলল, কোথায় যাচ্ছ? সানান বলল, এ বাড়িতে আমার কাজ নেই। 4 মাস আগে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলে। আজও কাজে এসেছি। আর এরপর একেবারে তখন পা রাখবো যখন আমার মূল্যবান জিনিসটাকে নিয়ে আসতে পারবো, যা তোমরা অগ্রাহ্য করেছিলে। বলে গটগট পায়ে চলে গেল। কেউ বুঝলো না কোন মূল্যবান জিনিসের কথা বলছে সানান। আদিজা উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আসার আগে ভাবির কথা শুনেছে। ইচ্ছে করে গলার স্বর বড় করে আদিজাকে শুনিয়ে শুনিয়ে বলছিল, ডিভোর্সি মেয়েদের ভাত নেই, তার উপর একজনের গায়ে বসে বসে খাওয়া আর আরাম করা। নিজেরও কিছু করা উচিত। এরপর থেকে আদিজার মন ভালো নেই। কাল জার্নি করার পরেও এসে দুপুরের ও রাতের রান্না, নাস্তা, বাদ বাকি কাজ সব আদিজা করেছে। আর বাড়ি ভাড়া থেকে ভালো অ্যামাউন্ট আসে তাদের। তাহলে বসে খাওয়া কেমনে হলো? আদিজার মন কেমন করছে। গত দিনের আগের দিনও সংসারের কাজে ব্যস্ত ছিল সে, আর এখন কি করবে জানে না। হাঁটতে হাঁটতে কখন দক্ষিণ পাশের জমিটায় চলে এসেছে আদিজা বুঝেনি। মন খারাপের এত ক্ষমতা! আদিজা দেখলো বড় করে একটা দালান করা, সুন্দর করে সাজানো, তবে এক পাশ ভাঙা। একটা বড় রেস্টুরেন্ট ছিল এটা, তবে চলছে না বলে বন্ধ। কয়দিন ধরে ঘরের মাঝে এই জায়গাটা নিয়ে কথা শুনতো আদিজা শ্বশুরের মুখে। খুব টেনশনে ছিল। পরপর 3 জনে এদিকের ব্যবসা করতে পারেনি, আর এদিকটায় লোক সমাগম কম। এরপর হুট করে কেমনে যেন ওই দিন এই জায়গাটার কথা আদিজার মুখে বের হলো। কিন্তু কি করবে সে? কেন চাইলো এই জায়গা? কারো কাছে বিক্রি করে 2 টাকা অন্তত পাওয়া যেত। 20 থেকে 25 বছর পর্যন্ত ইচ্ছে ছিল বিজনেস ওম্যান হবার, তবে মানুষের কথার আঘাতে একদম সবকিছু থেকে সরে এসেছিল। এরপর কয়েক বছর পর বাবা ধরে বিয়ে করিয়ে দিল। তখন ভেবেছিল কিছু করবে না, কিন্তু ভাগ্যের পরিহাস, আবার আগের অবস্থানে চলে এসেছে আদিজা। এখন কিছু করতেই হবে। ভাইয়ের গায়ের ওপর কতদিন? এখন শখ নয়, এটা প্রয়োজন। তার উপর কিছু মানুষকেও দেখিয়ে দিতে হবে আদিজার যোগ্যতা। কিন্তু করবেটা কি আদিজা? সে ঘুরে এলো জায়গাটা। ইন্টেরিয়র সুন্দর বেশ। সে কি রেস্টুরেন্ট ওপেন করবে? কিন্তু কিছুই তো জানে না। আগের জন তো করতে পারেনি বলে লস দিয়েছে। আদিজা বের হয়ে পথের ধারে ইটে বসে পড়ল। ভালো লাগছে না, ব্রেন কাজ করছে না। কোন খুনে জায়গাটা চাইলো? ইস, এত অযোগ্য মনে হচ্ছে নিজেকে। পুরনো ব্যথা সব মনে পড়ছে। উফ বাবা, তিনি যদি থাকতেন আদিজার কষ্ট কম লাগতো। ভাইটার থেকেও কেমন দূরত্ব বেড়েছে। ইস, বড় মা, তাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাচ্ছে। এমন সময় এক বৃদ্ধের আহাজারি কানে এলো। আদিজা নিজের দুঃখ ভুলে তার দিকে তাকালো। বৃদ্ধের পাশে তার মেয়ে ওড়না দিয়ে চোখ মুছে দিচ্ছে। বৃদ্ধ বলছে, সব ঠিকঠাক হইয়া গেছে। তোর বোনের বিয়ার এখন কোনো ক্লাব কম দামে পাইতেছি না। হ্যার হাওর গোষ্ঠী, আবার ক্লাব ছাড়া বিয়া করব না। আমি কই পামু এমন ক্লাব? আদিজার মায়া লেগে উঠল। আহারে, প্রত্যেকটা মানুষের নিজ নিজ দুঃখ, যারটা সে বোঝে। আদিজা আবার নিজের দুঃখে মন দিল। কিন্তু দুঃখটা কি? হুট করে আদিজা চোখ বড় বড় করে ভাঙা রেস্টুরেন্টটার দিকে তাকালো। মাথা টনক নড়ল। সঙ্গে সঙ্গে মাথায় আইডিয়ারা কিলবিল শুরু করলো। আদিজা দৌড়ে এলো বৃদ্ধের কাছে। আদিজা বলল, সালাম চাচা। বৃদ্ধটা চিনতে না পেরে কেমন চোখে তাকালো। আদিজা দালানটাকে দেখিয়ে বলল, এটা কেমন লাগে চাচা? দেখুন, দারুণ সাজ ভেতরে। হালকা ভাঙা, ওটা জোড়া লাগানো যাবে। কিছু সাজসজ্জা তুলে দিলে আর প্যান্ডেল করলে ক্লাব হবে। বৃদ্ধটা কেমন জুল জুল চোখে তাকালো। বলল, কিন্তু মেলা দাম। আদিজা বলল, একদম না। এই যে আমি মালকিন। আপনার বাজেট কত চাচা? বৃদ্ধ বলল, 18 হইতে 20। আদিজা বলল, 10-এর ভেতর হয়ে যাবে। বৃদ্ধ লোকটা কৃতজ্ঞতার চোখে চেয়ে থাকলো। অন্যতম সুন্দর সকাল। কাল দুপুর থেকে নিয়েই আদিজার এক্সাইটমেন্টের শেষ নেই। জীবন কোথায় নিয়ে তাকে দাঁড় করায় সে জানে না, তবে চেষ্টা করতে ক্ষতি নেই। আপাতত বৃদ্ধ লোকটার মেয়ের বিয়ে তার ওই ভাঙা রেস্টুরেন্টটাতে হবে। ওটার মেরামত এবং বাদ বাকি কাজে আদিজা নেমে পড়েছে। আশ্চর্যজনক ভাবে
এই নতুন চিন্তার কারণে আর হতাশা লাগছে না। কোথায় যাবে, কি করবে, টাকা বরবাদ করছে কিনা আদিজা জানে না। তবে সে সৃষ্টিকর্তা এবং নিজের উপর বিশ্বাস রেখে এগিয়েছে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। আদিজা ঘরের কাজ শেষ করে এসেছে কাউন্সিলর অফিসে জমি সংক্রান্ত বিষয়ে। হাতে তার কাগজপত্র জমা দিতে যাবে এমন সময় গটগট পায়ে কেউ পাশে দাঁড়িয়েছে। পুরুষালী অবয়ব স্পষ্ট টের পাচ্ছে আদিজা। পাশে তাকাতেই মুখ হা হয়ে এলো। অফ হোয়াইট পোলো শার্ট আর ব্লু জিন্স, চোখে সানগ্লাস, গলায় চেন আর বুকের কয়েকটা বোতাম খোলা। একদম চকলেট বয় হয়ে এসেছে ছেলেটা। ছেলেটাকে আদিজা চিনে। ছেলেটার নাম সানান। আদিজা অবাক হলো। সানান আদিজার দিকে তাকাতে আদিজা চোখ সরিয়ে নিল। সানানের ঠোঁটে হাসি ফুটে উঠল। এই লোক না বিদেশে ছিল, এখানে কি করে? মনের প্রশ্ন মনেই রইল আদিজার। পেপার জমা দেওয়ার জন্য ডাকলে আদিজা পেপার বাড়িয়ে দিল, তার পাশাপাশি সানানও দিল। আদিজা অবাক হলো, তবে শব্দ করলো না। অফিসার আগে যে কোনো একজনকে দিতে বলল, সানানকে পেছনে লাইনে যেতে বলল। সানান জেদ দেখিয়ে গেল না, অগত্যা আদিজা পেছনে গেল। লাভ কি এই বিদেশি মুরগির সাথে বাড়াবাড়ি করে? কিন্তু এতে সানানের হাসি গায়েব। এত সহজে জিততে দিবে কেন? ঝগড়াই না লাগাবে, তবেই তো মজা। তবে মহিয়সীর মাঝে রসকস নেই, সানান জানে। কাজ শেষ করে আদিজা বাইরে এলো। এখন অনেক খরচ, যদিও কাবিনে টাকা আছে, তবু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। একবার টাকা চলে গেলে আর আসবে না। তবে এর মাঝে চিন্তা হলো, এই লোক এখানে কি করে? যা হোক, ভেঙে যাওয়া সম্পর্ক, এখানে লোকটাকে নিয়ে ভাবার কিছু নেই। শুধু কাগজে কলমে সম্পর্ক ছিল, মনের সম্পর্ক কখনোই হয়নি। আদিজা বের হবে এমন সময় সানানকে দেখা গেল। ছোট জায়গা, তাই সানান যাওয়ার অপেক্ষা করলো। সানানও আদিজার সামনে দিয়ে বের হয়ে গেল। আদিজা কদম দেবে এমন সময় সানানকে ফিরে আসতে দেখা গেল। আদিজা পেছালো। সানান কয়েক কদম এগিয়ে আদিজার সামনে দাঁড়ালো। দূরত্ব তেমন নেই। সানান বড্ড আমোদে আদিজার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, ওই গড হুকড, দ্যাটস জাস্ট এ প্রিভিউ। আদিজার চোখ বড় বড় হয়ে গেল। মন চাইল সামনে থাকা বেলম্ব গাছে ছোট ছোট বেলম্ব দিয়ে এই লোকের মাথা ফাটিয়ে দিতে। সানান চলে গেল। আদিজা বিড়বিড় করে বলল, লুচ্চা, আস্ত একটা লুচ্চা। লুচ্চা সানান। আফসোস, সানান তা শুনল না। জীবন শব্দটা ছোট হলেও বেশ ভারী। আদিজার জানার গণ্ডি খুবই সীমিত। ছোট থেকে সোসাইটিতে বড় হয়েছে সে। উচ্চ মধ্যবিত্ত বলা যায় তাদেরকে। এখানে শুধু কম্পিটিশনই দেখে গেছে আদিজা, যেখানে মানুষের যোগ্যতা দালান এবং প্রতিপত্তির ভিত্তিতে মাপা হয়। এর বাইরেও যে মানুষ আছে, তার আলাদা শখ চাওয়া পাওয়া আছে, তা কেউ গোনায় ধরে না। এই যে একটু আগে ঘরের সব কাজ শেষ করেছে, এর মধ্যে ভাবির বাড়ির লোক এসেছে। আসার পর থেকে সবাই কেমন অবজ্ঞার চোখে দেখছে আদিজাকে। কিছুক্ষণ হায় হায়ও করেছে যে ঘুরে ফিরে ভাইয়ের বাড়িতে আসতে হয়েছে। মাঝখানে গায়ে দাগ লেগে গেছে, ডিভোর্সি নামক দাগ। এখন তো ভালো ঘরের কেউ বিয়েও করবে না। পারলে দুই বাচ্চার বাপ একটা দেখে গলায় ঝুলে পড়া উচিত। ভাইয়া রাজশাহীতে কাজে গেছে। সে থাকলে কেউ মুখের ওপর বলার সাহস পেত না। ভাইয়ের বউ এই দুদিনই তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। এখনো অপর পাশে রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। টপিক আদিজার ডিভোর্স। বড়লোকের ঘরে সে হজম হতে পারেনি। হুট করে আদিজার মাকে মনে পড়ল খুব। সে ফোন ঘেঁটে মা বাবা ও তার ছবি বের করলো। দুনিয়া ভেঙে কান্না এলো তার। মা থাকলে নিশ্চয়ই কেউ একটা শব্দ করতে পারত না। এত মন খারাপেও বুকে জড়িয়ে রাখতো, কষ্টগুলো থেকে আড়াল করে রাখতো, মুখে তুলে খাইয়ে দিত। আর বাবা, সে থাকলে নিশ্চয়ই আদিজাকে খাওয়া পড়া নিয়ে বেঁচে থাকার চিন্তা করতে হতো না। জীবনটা সরল রেখায় চলতে গিয়ে এমন বাঁক নিল কেন? কেউ নেই আদিজার পাশে। আদিজা শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা 3:30। ক্ষুধা মাথা চারা দিয়ে উঠেছে। মেহমান কি খেয়েছে? আদিজা রুম থেকে বের হয়ে দেখলো সবাই খেয়ে নিয়েছে। এত প্লেটগুলো পড়ে আছে, নিশ্চয় আদিজার জন্য রেখেছে। কেউ একটু খেতে ডাকলো না। কিছু মানুষ আসলে আঘাত দিতেই ভালোবাসে। আদিজা সব একপাশে রেখে খেতে বসেছে। সবাই ভাবির রুমে। আদিজা খেতে খেতে শুনতে পেল ভাবির মা বলছে, আসলে ঠিকই হয়েছে, রূপে গুণে কিছুতেই নেই। বস্তার মতো পড়ে থাকে এমন মেয়ের সাথে কেউ কেন সংসার করবে? ভালো জায়গায় লেখাপড়া করে কি হয়েছে? না চাকরি করতে পেরেছে, না সংসার।
উল্টো আমার মেয়ের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। হুট করে আদিজার গলায় খাবার আটকে গেল, ভেতরে আর ঢুকছে না। কান্নার দমকে আদিজার নিজেকে দিশেহারা লাগছে। সে প্লেট ফেলে দৌড়ে রুমে এসে ফ্লোরে বসে কেঁদে দিল। এমনও মন দিল ভালো না, তার উপর এত কটু কথা। কেন ওরা কি পারে না মা বাবাহীন আদিজার মাথায় হাত বুলিয়ে দিতে, বকে নিতে, সব ঠিক হয়ে যাবে বলতে? কিন্তু ওরা আঘাত করতে ভালোবাসে, স্পেশালি দুর্বলদের। আদিজা নিজেকে আয়নায় দেখলো। হুট করে মনে হলো এমন বোবা কান্না, মরা মানুষের কান্না ওকে মানায় না। সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই সুন্দর, হয়তো আদিজার রং একটু চাপা। আদিজা চোখের পানি মুছে ফেলল। কি হবে এত কেঁদে? কেউ কি মূল্য দিচ্ছে বা কোনো বিশেষ লাভ হচ্ছে? হুট করে আদিজার মনে হলো তার কিছু করা উচিত। জীবনকে এভাবে থামিয়ে রাখা যাবে না, যাবে না। কেউ কারোর জন্য অপেক্ষা করে না। অতঃপর এখন আদিজাকেই নিজের গার্ডিয়ান হতে হবে। যত মেরে থাকবে তত মানুষ পেয়ে বসবে। আদিজা ভেবেছিল এই বাড়ি ছেড়ে ভাড়াটিয়া বাদ দিয়ে অন্য ঘরে উঠবে, তবে এখন আর এমন করবে না। তখন ওরা মনে করবে আদিজা পিঠ বাঁচিয়ে চলছে। এমন হলে ওরা আরো পেয়ে বসবে। আদিজা এই বাড়ি ছাড়বে না, এটা ওর বাবার ঘর। আদিজা পুরো ঘরে চোখ বুলালো। আগে ছিমছাম রুম ছিল, কিন্তু ওর অনুপস্থিতিতে ভাবি খুপড়ি বানিয়েছে। আদিজা খাতা কলম নিয়ে বসলো। কি কি করতে হবে তাকে। এর আগে সে ফোন ঘেঁটে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখা শুরু করলো। জীবন সম্পর্কিত পরপর কয়েকটা ভিডিও দেখার পর এখন আদিজার কিছুটা হালকা লাগছে। ভিডিও দেখে যা মাথায় এলো তা হলো অন্যদের কথা শুনে সে কেন জীবন থামিয়ে দিবে? অন্যরা ভাত এনে দেবে না, দুঃসময়ে থাকবে। আদিজার নিজেরও একটা জীবন আছে। 28 বছরের সে কেন কেঁদে কেটে অন্যদের কথা শুনে ভাসিয়ে দিবে? লাগবে না কাউকে। ওরা আদিজার কথা শুনে, আদিজা কেন ওদেরটা শুনবে? আদিজা স্টিকি নোটে লিখে রাখলো, লাইভ ইউর লাইফ ইন ইউর ওন ওয়ে। এরপর আলমারির ওপর চিপকে দিল। ইস, রুমটা কি বিচ্ছিরি লাগছে, শীঘ্রই ঠিক করতে হবে। আদিজা খাতায় লিখলো, 1. রুম ঠিক করতে হবে। 2. ক্যারিয়ার গোছাতে হবে। 3. কি লিখবে ওটা আর মাথায় আসছে না। যাকগে, আদিজার আর মাথায় চাপ প্রয়োগ করলো না। আজকের জন্য এতটুকুই। চাকরি কি করবে? বিয়ের আগে অনেক জায়গায় করেছে অ্যাপ্লাই, হয়নি। আর নর্মাল জব এই সোসাইটির জন্য ভাইয়া করতে দেবে না। আদিজা নিজ থেকে করতে গেল, ভাইয়া ভাবিকে খোঁচাবে ওরা। তবে কি করা যায়? হুট করেই, একদম হুট করেই মাথায় এলো বৃদ্ধের কথা। তার মেয়ের বিয়ে দিব ওই ভাঙা রেস্টুরেন্টটাতে। ওটাকে অফিসিয়ালি ক্লাব করলে কেমন হয়? বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান এবং বিয়ে ইত্যাদি হবে। আশেপাশের জায়গা নিলে 300-400 মানুষ এমনি এঁটে যাবে। ইস, শুধু দক্ষিণ পাশেরটা না চেয়ে উত্তর পাশেরটাও চাওয়া উচিত ছিল। তবে বেশ বড় হতো জায়গাটা। ইস, ভুল হলো তো। উত্তর পাশেরটা তো খালি পড়ে থাকবে। তখন কেন যে চাইলো না? এখন তো চাইতেও শরম লাগবে। হুট করে নিজেই নিজেকে চাটি দিল। শুরু থেকে এত বড় আর বেশি ভাবলে হবে? পরে না পারলে তখন লস যাবে সব। যতটুকু আছে শোকর। আদিজা ফের কতগুলো ভিডিও দেখলো বিজনেসের। দেখতেই থাকলো। এর মাঝেই ঘুমিয়ে পড়লো। শাওয়ারের নিচে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সানান। আদিজার চোখে নিজের প্রতি অবজ্ঞা দেখেছে। কিন্তু ওর তো ভালো লাগার কথা। কিন্তু ভালো লাগছে না কেন? আদিজার ভালো কি সানানের সহ্য হচ্ছে না? সানান কি আদিজার ভালো চেয়েছে কখনো? আরে সে তো মেয়েটাকেই চেয়ে দেখেনি। দেখেছে কি? ধোঁয়াশা প্রশ্নের উত্তর। সানান শাওয়ার নিয়ে বের হলো। সাউন্ড বক্সে লাউডে গান ছেড়ে দিল। মিররে নিজেকে দেখলো। 28 বছর তার। কেমন কেমন চকলেট বয় টাইপ এখনো। উফ, কবে যে একদম ম্যানলি একটা ভাইব আসবে সানানের। এর মাঝে সানানের বন্ধু এলো আকাশ। এসেই বলল, চল রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে। সানান বলল, বসে থাক, আমি বানাচ্ছি। আকাশ চোখ বড় বড় করে বলল, তুই রান্না করবি? সিরিয়াসলি? লাটের ছেলে, কখনো নিজের হাতে পানি ঢেলে খেয়েছিস? সানান একটা গ্লাসে পানি ঢেলে এক চুমুক দিয়ে বলল, এই যে খেলাম, বলেই হাসলো। আকাশ বোথা মুখে তাকালো, বলল, তোর কখনই এসব পছন্দ ছিল না। লাক্সারিয়াস লাইফ তোর পছন্দের ছিল। বিদেশে ড্রিম লাইফ ছেড়ে এখানে কেন এলি? সানান মুস্কি হাসলো, বলল, টু মাচ গুড কোয়েশ্চেন। ফার্স্ট কুকিং শিখেছি, কারণ একজন একদম কুকিং পারে না, কোনো রকম রান্না করে। সো ইনগ্রিডিয়েন্টসদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে কুকিং শিখেছি।
আর সেকেন্ড কোশ্চেন, লাইফ খুব স্মুথলি চলছিল, আমার ভালো লাগছিল না, সো এটাকে একজন যাতে বরবাদ করে দেয় তাই এসেছি। আকাশ বলল, সব মাথার উপর দিয়ে গেল, শুধু বুঝেছি একজন আছে, তবে কে সে একজন? সানান গাজরের টুকরো মুখে দিতে দিতে বলল, গড নোস। আকাশ আর কিছু জিজ্ঞেস করলো না। সানান হাতের কাছে যা আছে তা দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর অমলেট করলো। হয়েছে কোনো রকম খাওয়ার যোগ্য। আদিজা ঘুম থেকে উঠে সময় দেখে তবদা খেলো। 7টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে? 1 মিনিট। এখন কি ভোর রাত নাকি সন্ধ্যাবেলা? আদিজা বাইরে দেখলো, আবার ফোন দেখলো। এখন সন্ধ্যাবেলা। ওহ নো, দুপুরের এটো প্লেট ধুতে হবে, ঘর গোছাতে হবে। আদিজা কোনো রকম চুল খোপা করে রুম থেকে বের হতে নিতি মনে হলো 1 মিনিট, ভাবি কি তাকে ঘর গোছানো চাকরি দিয়েছে? উত্তর এলো না। তবে সে বেকার খাটছে কেন? অবশ্যই ঘরটা তারও। তবে কেন একবারই এসব করছে? এতে কি ভাবির চোখে ভালো হয়েছে? না, ভাবি তো তাকে চোখের বিষ মনে করছে। যদি দেখতেই পারতো তবে বাপের বাড়ির লোকদের ডাক দিত আদিজাকে খারাপ কথা শোনানোর থেকে। কিন্তু না, নিজ সঙ্গ দিয়েছে আদিজাকে নিচু দেখাতে। যাবে না আদিজা, শুধু নিজের ভাগের কাজগুলোই করবে, দেবে না সুযোগ কাউকে আদিজাকে ছোট করার। এই ছোট ছোট স্টেপগুলোই আদিজাকে শক্ত করে তুলবে। আদিজা যে মনের দিক থেকে দুর্বল খুব। আদিজা দরজা থেকে ফিরে এলো, সব থেকে সুন্দর একটা জামা পরলো, হাত মুখ ধুয়ে হালকা সাজলো। ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলবে, এরপর বাইরে খাবে। এমনও একা, অমনও একা। এখন মরে তো যেতে পারবে না, তাই কোনো রকম বেঁচে থাকতে হবে। তবে বেঁচে থাকাকে কেন রঙিন করে নেবে না? আদিজা ঠোঁটে ডার্ক পিঙ্ক লিপস্টিক দিল। আয়নায় দেখলো কত প্রাণবন্ত দেখাচ্ছে। চুলগুলো ক্লাস দিয়ে আটকে দিল। এখন রেস্টুরেন্টে গিয়ে খাবে সে। ভাবতেই মন ভালো হয়ে গেল। এভাবে ভাবির সামনে দিয়ে গেলে নিশ্চয়ই জ্বলবে। জ্বলুক, আদিজাও মানুষ, এটা বুঝতে হবে। ডিভোর্স আদিজা ইচ্ছে করে নেয়নি, এটা দুজনের মিলছে না বলেই নিয়েছে। সানান গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে আদিজা কেন কেঁদে ভাসাবে? বাদরটার নাম মাথায় আসতেই মেজাজ খিস্টে গেল। সানান বাইক কিনেছে, বাবা খুব মোটা অ্যামাউন্টের পকেট মানি দেয় তাকে। এরপরও হাতে পড়ে, তবে এটাই লাস্ট, একটু উড়িয়ে নিচ্ছে। এরপর যে পথ সানান চুজ করতে যাচ্ছে তা একদমও সহজ হবে না। খোলা আকাশের নিচে বাইকের ওপর বসে আছে সানান। এসেছে মূলত সাগর পাড়া আকাশের সাথে। সানানের ঘোড়ার শখ খুব। একদণ্ড বন্দি থাকতে পারে না সে। আকাশ বলল, যেটা চিন্তা করছিস পারবি তো? শূন্য থেকে শুরু করতে হবে কিন্তু। যদিও হাত পাতিস, সাপোর্ট পাবি। রক্তচক্ষু নিয়ে তাকালো সানান। গরম কণ্ঠে বলল, হাত পাতার হলে কোটি টাকার অফিস লুফে নিতাম, আরামের চাকরি। বাট আই হ্যাভ হোল প্ল্যান। দেখবি ঠেকবো না, কখনো না। বিদেশ থেকে হাওয়ায় লেখাপড়া করিনি, ভালো মতোই পড়েছি। যারা যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের সবাইকেই জবাব দিব, তবে মুখে নয়, কাজে। আকাশ পিঠ চাপড়ে বলল, অল দ্য বেস্ট বাডি, এভরিথিং গন্না বি ওকে। আদিজার মন এখন একদম ফুরফুরে। অথচ দুপুরেও মরা কান্না করেছিল, এখন হাঁটছে আর বিজনেস প্ল্যান করছে। এই একটা জিনিস নিয়ে ব্যস্ত হবার পরে কি সুন্দর বদ চিন্তার আর সুযোগ পাচ্ছে না। দুপুরে কত জম্পেশ একটা ঘুম হলো, অথচ কতদিন আদিজা শান্তির ঘুম দেয় না, খেতে পারে না। আর আজ মোমোস, ফিঙ্গার অনিয়ন, চিকেন ফ্রাইস আর শেক খেলো। পেট ঠান্ডা, মন ঠান্ডা। এখন নতুন প্ল্যান হচ্ছে বিজনেসটাকে গ্রো করা। কিভাবে কি করলে ওই জায়গায় বিজনেসটা টিকে থাকবে। আচ্ছা, আতিজা যে এত প্ল্যান করছে, যদি না টিকে, লস খায়, ধুর, কিসব চিন্তা করছে। শুরুই তো করলো না, তবে শেষের চিন্তা কেন? উফ, বাড়ি ফিরতে মন চাচ্ছে না, শুধু হেঁটে যেতে মন চাইছে। ইস, এমন শান্তি আদিজা আগে বোধ করেনি কেন? এমন চেষ্টা আরো আগে করেনি কেন? থাক, রাতে খেয়েই একদম বাড়ি ফিরবে। সানান বাইকে করে এসেছে, এখন এই ছোট্ট জায়গায় জ্যাম লেগেছে। গেছে মেজাজ বিগড়ে সানানের। এজন্যই বিদেশ ভালো লাগে। এই দেশে কেন যে এসেছে সানান, ধুর। অমনি দেখলো কয়েক দূরত্বে একটা রমণী হেঁটে আসছে, কেমন চেনা চেনা লাগছে। ও মা, এটা তো বাবার বন্ধুর মেয়ে, তার স্বল্পকালীন বউ আদিজা রুবাব। বাহ, সকালের তুলনায় বেশ ফ্রেশ লাগছে তো। কিন্তু আনমনে যে হাঁটছে, নিজে তাকাচ্ছে না কেন? হুট করে সানানের ঠোঁটে পৈশাচিক হাসি ফুটে উঠল। মেয়েটা এখন ড্রেনে পড়বে।
আকাশ বলল, গাড়ি ঘোরানো শেষ। জ্যাম ছুটেছে, সামনে টান। সানান হাসি মুখে বলল, ওয়েট, কমেডি সিন দেখতে দে। আকাশ বলল, না, ফোন আছে, না টিভি। কমেডি সিন কই থেকে দেখবি? সানান বলল, লাইভ দেখব। একটা মেয়ে হাঁটতে হাঁটতে ঠাস করে ড্রেনে পড়ে যাবে। উফ। আকাশ বলল, তুই ভালো হবি না, পড়ে যাও কি ভালো? মান সম্মানে লাগে ভাই। সানান কাউন্ট করলো, 1 2 3, ঠাস। লোকজন সবাই চোখ বড় বড় করে তাকালো। আদিজা ঠিকঠাকই হাঁটছিল, তবে রাস্তার মাঝে দেয়াল এলো কই থেকে? আর এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলই বা কেন? আদিজা অবাক চোখে তাকালো। কারো ধূপধাপ হৃদস্পন্দন শুনতে পেল। কেউ কি তাকে জড়িয়ে ধরলো? শিনশিন করে উঠল সারা শরীর। মাথা উঁচাতেই দেখলো কারো বাহুতে। এই পারফিউমের ঘ্রাণ তার পরিচিত। এ কি? এই তো সানান আহমেদ। বিস্ময়ে যেন কথা হারালো আদিজা। সে সানানের বাহুতে। প্রথম আলিঙ্গন, এই প্রথম কাছাকাছি আসা। আদিজা ছিটকে সরল, নিচে তাকালো। সেকেন্ডের ব্যবধানে সে ড্রেনে পড়তো। এই লোক বাঁচিয়েছে, কিন্তু হুট করে কই থেকে এলো? সানান বক্র হেসে চেয়ে আছে আদিজার মুখপানে। আকাশের আর্তনাদে ওদের ধ্যান ভাঙল। লাস্ট মোমেন্টে আদিজাকে ধরতে যে সানান আকাশ শুদ্ধ বাইক ফেলে দিল। আকাশ বলল, ভেবেছি পড়বে কে, আর পড়লো কে? হ্যাঁ রে সানান, ড্রেনে পড়ার হাত থেকে বাঁচিয়ে আমায় জমিনে ফেলে দিলি। কমেডি সিন হলো, তবে আমার সাথে হবে তা বুঝতে পারিনি। সানান হেসে বন্ধুসহ বাইক তুলে নিল। বলল, বাড়ি বাড়ি সেহেরো মে এসি ছোটি ছোটি পড়ে যাওয়া হতি রেহেতি হে বন্ধু। তুই তো আর ড্রেনে পড়িসনি, শকর কর। আদিজা এখনো অবাক। মাত্রই কি হলো? এই লোক তাকে বাঁচিয়েছে, বিশ্বাসই হচ্ছে না। 1 মিনিট, হাত হ্যাসকা টান দিলেই তো হতো। নায়কের মতো এভাবে বাহুতে নেওয়ার কি আছে? বিদেশি মুরগি একটা। অমনি টের পেল সানান বাইক স্টার্ট দিয়েছে। যেতে যেতে আদিজা শুনতে পেল সানান গাচ্ছে। আদিজা ফের অবাক হলো। চাচ্ছে কি ছেলেটা? কোনো সম্পর্ক অবশিষ্ট আছে তাদের মাঝে? আদিজা গাল ছুলো নিজের। এখনো স্পর্শ লেগে আছে সানানের। এই প্রথম বোধহয় পুরুষালী স্পর্শ পেল। আদিজা বিড়বিড় করে বলল, বেটা মুরগি চোর, আস্ত একটা মুরগি চোর। সানান মুরগি চোর। ভুল ত্রুটি মিলেই মানুষ, এর ঊর্ধ্বে কেউ নেই। আমরা জেনে শুনে ভুল কখনো করি না। যদি জেনে শুনেই করা হয় তবে তা ভুল নয়। বেশিরভাগ করার পরেই মনে হয়, ইস, ভুল হয়েছে। এমনটা না করলেও হতো। তাই এর সমাধান হলো ভুল স্বীকার করা, ক্ষমা চাইতে কার্পণ্য না করা, ভুল শোধরানোর চেষ্টা করা। সানানো বোধহয় সেই চেষ্টায় আছে। জীবন তার কাছে গোলক ধাঁধার মতন, যার ন্যূনতম উত্তর তা জানা নেই। ছোট থেকে মা বাবার মধুর সম্পর্ক দেখে সে বড় হয়নি। কেমন কৃত্রিমতার ছোঁয়া ছিল। আর না মায়ের সাথে মাখো মাখো সম্পর্ক ছিল। তবে সে মাতৃত্বের আদর থেকে বঞ্চিত হয়নি। বড় মা সব পোষানোর চেষ্টা করে গেছেন, কিন্তু নিজের মা কখনোই সানানকে বুঝতে চায়নি। শুধু নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়ে গেছে। একটা সময় পর্যন্ত সানান একটু আদর, একটু মায়ার জন্য পাগলের মতো করেছিল, কিন্তু কখনোই তা তার ভাগ্যে জোটেনি। এরপর তার বাসা থেকে বের হবার সিদ্ধান্ত, বিদেশে পাড়ি জমানো। তাও সে কোনো কম্পিটিটিভ প্লেস চুজ করেনি। নেদারল্যান্ডের একটি ছিমছাম শহরে থেকেছে, যেথায় কৃত্রিমতার ছোঁয়া কম। কিন্তু এরপর হুট করে বাবা কোনো কারণ ছাড়া বিয়ে করিয়ে দিল। এরপর থেকে সানানের ওলটপালট হওয়া শুরু। জীবনে তার কোনটা ভুল, কোনটা ঠিক এখনো সে বুঝে উঠতে পারছে না। শুধু জানে তার বরবাদির শুরু হয়েছে, এবং এটা খুবই সুন্দর বরবাদি, যাতে সানানের একটুও খারাপ লাগছে না। সানান ব্রেড টোস্ট, অমলেট এবং ফ্রুটস কেটে নিল। আজ থেকে খাটুনির জীবন শুরু। আগে কি হবে তার জানা নেই, শুধু এতটুকু জানে, এবার নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। নিজের মাকে দেখিয়ে দিতে হবে সানানের যোগ্যতা। সানান ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিল। ডার্ক ব্লু শার্ট আর হোয়াইট প্যান্ট পরে নিল। আয়নায় দাঁড়িয়ে চুল সেট করে নিল। গলায় চেনটা চকচক করছে। কেউ কেউ বলেছে এটা পরলে পাতি মাস্তানদের মতো লাগে। আবার কেউ কেউ বলেছে একদম চকলেট বয়ের মতো লাগে। সানানের ভালোই লাগে নিজের সম্পর্কে তারিফ শুনতে। আদিজা কাল রাতে আসার পর ভাবি তোপের মুখে পড়তে হয়েছে। প্রথমে মনে হয়েছে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। পরে মনে হয়েছে, কেন, সে কি এমন করেছে?
ঘরে বাইয়া কাজের লোক রেখেছে, তবে আকবর এসব করার মানই হয় না। হ্যাঁ, সে হাসিমুখই করত, কিন্তু ভাইয়ের বউ কি তার মর্যাদা রেখেছে? ওদের ব্যবহারে যে আদিজার কোথায় আঘাত লেগেছে তা যদি ওরা জানতো। না থাক, জানার দরকার নেই। পরবর্তীতে ওরা আরো আঘাত করে বসবে। আদিজার এখন লক্ষ্য হলো নিজের জীবনটাকে গোছানো, একটা শান্তিপূর্ণ জীবন। প্রতি বাড়ি ভাড়া বাবদ তাদের টাকা আসে, তবে তা ভাইয়ের কাছে। বাবা তাও কিছু আদিজার নামে দিয়েছে। আগে আদিজা ওসব শ্বশুর বাড়িতে খরচ করেছে, তবুও লাভ হয়নি। এখন এসব কিছু নিজের পেছনে করবে। লাভ কি মানুষকে করে? না নাম পেয়েছে, না ভালোবাসা। আদিজা কাবিনের টাকা থেকে কিছু টাকা তুলেছিল, রেস্টুরেন্ট মেরামত আর মডিফাই করাতে হবে। সে গুগল ইউটিউব ঘেটে ডিজাইন বের করলো। এক্সট্রা লোক রাখলে এক্সট্রা টাকা যাবে, তাই আদিজা নিজেই যা জানে তা করার চেষ্টা করছে। অন্তত কিছু টাকা সেভ হোক। আদিজা গোসল করে নিল, এরপর সুন্দর একটা কটন প্রিন্টেড জামা পরলো। মুখে সানস্ক্রিন দিয়ে হালকা লিপস্টিক দিয়ে একজোড়া ঝুমকা পরলো। ব্যাস, নিজেকে দেখেই শান্তি লাগছে। এরপর ভাবির সামনে দিয়ে বের হয়ে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আদিজা পৌঁছে আগাগোড়া দেখে নিল দালানটাকে। গত পরশু কত অসহায় এবং খারাপ লাগছিল, কেন এই জায়গাটা চেয়ে নিয়েছে। আর এখন এখন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এই তো নতুন জীবনের শুরু। আদিজার জীবন, যেটাতে আদিজা ব্যতীত অন্য কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সে ঘুরে ঘুরে দেখল, রেস্টুরেন্টটার একপাশে মাত্র ভাঙতে ছিল, আর এর মধ্যে আদিজা চেয়ে বসেছে। তাই ওই ভাঙা অংশটুকু আরো জায়গা বাড়িয়ে মেরামত করবে। ভালোই হয়েছে, আদিজা দালান তোলার টাকা বেঁচে গেছে। আদিজা লোকদের কল দিল মেরামতের জন্য। এখন তার অনেক কাজ। একটা বিয়ের অনুষ্ঠান মুখের কথা নয়, ডেকোরেশন, ক্যাটারিং, আরো অনেক কিছুই। সানানের বাইক এসে থেমেছে উত্তর পাশে জমিতে। সে কি কি করবে, কিভাবে গোছাবে, তার একটা নীল নকশা করা আছে, সুতরাং চাপ নেই। তাই অন্য কাউকে চাপ দেওয়া যাক। আদিজার দিশেহারা লাগছে। এখন ক্যাটারিং কই খুঁজবে? মেইন তো হচ্ছে খাবার। এখন কাউকে চিনে না, কি করবে? আইডিয়া, ফেসবুকে খুঁজলে কেমন হয়? আদিজা বাইরে এসে একটা পাথরের ওপরে বসে ফোন স্ক্রল করছে। চোখের সামনে থাকা বান্দাকে ফোনের ভেতরে খুঁজলে হবে? কানের কাছে হুট করে বাক্যগুলো আসাতে আদিজা ভয়ে ফোন ফেলে দিল। অবাক হয়ে তাকাতেই দেখলো, ঠোঁটে হাসি নিয়ে পকেটে দুই হাত রেখে সানান তাকিয়ে আছে। রাগ চড়ে গেল আদিজার। ছেলেটা পেয়েছে কি? আদিজা চুপ করে ফোন তুলে ভেতরে যেতে উদ্যত হতে কানে ফের শব্দটা বাড়ি খেলো। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট। আদিজা পিছু ফিরে তাকালো, বলল, নো থ্যাঙ্কস। তাদের ভেতর কি কথা আদান প্রদানের সম্পর্ক আছে? আদৌ কি কোনো সম্পর্ক আছে? লোকটা তার কাছে শুরু থেকে অপরিচিত, কিন্তু এখন এমন ব্যবহারের মানে কি? বৃদ্ধের কলে আদিজা ভাবনা থেকে বের হলো। আগামী সপ্তাহের 1 তারিখেই বিয়ে বৃদ্ধের মেয়ের। এর মধ্যে আদিজাকে সব গোছাতে হবে। আদিজা নিজেকে বোঝালো, ইটস ওকে আদিজা, প্রেশার নেওয়া ঠিক না, সময় আছে, আস্তে আস্তে সব হবে। হাল না ছাড়লেই হলো। লোকজন চলে এসেছে। আদিজা বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। এর মধ্যে বাইরে শোরগোল শোনা গেল। আদিজা উকি দিয়ে দেখলো, উত্তর পাশে জায়গাটায় কাজ চলছে, আর সানান তদারকি করছে। চোখ বড় বড় হয়ে গেল আদিজার। বিদেশ ছেড়ে হঠাৎ এই বাউন্ডুলের ছেলে এই জমি তদারকি করছে কেন? এত বছর তো ফিরেও দেখেনি এই 3 ভাই। হঠাৎ বাকি জমিগুলো রেখে এটার পেছনে পড়লো কেন? দক্ষিণ পাশেরটা আদিজা নিয়েছে বলে ক্রমশ আদিজার চোখ মুখ শক্ত হয়ে গেল। এখন থেকে এই সানান আহমেদ ওর দুশ্মন। এই লোককেও দেখে নেবে। আদিজাকে পছন্দ নয় বলে সংসার করেনি, তা আদিজা মেনে নিয়েছে। তবে এখন কিছু বলতে এলেই আদিজা এই বিদেশি মুরগির কাম তামাম করে দেবে। যদি আদিজা সুখে থাকতে না পারে, ও কাউকে সুখে থাকতে দেবে না। এখন থেকে আর নরম হবে না আদিজা। পেয়েছে কি সবাই ওকে? সানানের এই পাশেরটা একটা পুরনো অফিস ছিল। সানান মেরামত করাচ্ছে। তার বাবার এত জটিল চাকরি পছন্দ নয়। খুবই লাইট কিছু চাচ্ছে সানান, যেন কাজও করা যায় আর কামানোও যায়। ব্যাস, ব্যালেন্সড লাইফ আর কি চাই। সানান আগে থেকে সেট করেছে সে ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস স্টার্ট করবে। এজন্যই বিদেশে 4 মাসের কোর্স করেছে। আরো কিছু করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য, সব কেমন তাড়াহুড়ো করে হলো, ফলে প্ল্যানে চেঞ্জ চলে আসলো। এখন সব ভাগ্যের ওপর। চোখের পলকে কেউ সাকসেসফুল হয়ে যায় না, তবে পরোক্ষভাবে তার একটা সঙ্গীও আছে এই জার্নিতে।
ভাবতেই সানানের ঠোঁটে হাসি ফুটে উঠল। আর কি করছে ওই গুমরামুখো টমেটোটা? একটু আগে সানানের দিকে কেমন খেয়ে ফেলা লুক দিল। মা রে মা, সানান ভয় পেয়েছিল তো। আজিজা এক ফাঁকে বসে ফেসবুকে খোঁজ করে যাচ্ছে। এই বিজনেসটাকে সিরিয়াসলি নিতে হবে। এই অনুষ্ঠানটা হলে পাবলিসিটির একটা চান্স আছে, তাই ত্রুটি রাখতে চাচ্ছে না। পাশাপাশি নিজের আইডিয়াও কাজে লাগানোর চেষ্টা করছে। বিয়েতে তো সেও বহুত খেয়েছে। আগে লাগবে চেয়ার, এরপর স্টেজ করার জায়গা, ওটা একটু উঁচু করতে হবে। আর বাদ বাকি বিল্ডিং এ কোনো ফল্ট নেই। এরপর ডেকোরেশনের জিনিস ওগুলো পাবে কই? খোঁজ নিতে হবে, লোকদের থেকে জিজ্ঞেস করতে হবে। ফেসবুকে বিশেষ একটা ভরসা পাচ্ছে না, সঙ্গে বাজেটেরও একটা ব্যাপার আছে। যত কমে করা যায়। এখন মনে হচ্ছে হুট করে বৃদ্ধ চাচাকে আশা দেওয়া ঠিক হয়নি। ওহো, আদিজা এখনই হতাশ হলে হবে? মনে রেখো, সমাধান ছাড়া কোনো সমস্যা হয় না। চিন্তা করে দেখো, পরিশ্রম করো, এক না একদিকে সমাধান পাবেই। নিজেই নিজেকে সাহস দিচ্ছে আদিজা। ইস, পাশে একজনও নেই যে একটু সাহস দেবে। কেমন অসহায় লাগছে আদিজার। উফ, এভাবে থাকা যাবে না, ডিপ্রেসড হয়ে যাবে। আদিজা বের হলো, কিছু খেয়ে মন ভালো করা দরকার। কিন্তু খেতে তো মন চাচ্ছে না। আদিজা আশেপাশে তাকালো, তেমন ঘুরে দেখা হয়নি। অদূরে কিছু দোকান আছে, যেখানে হরেক রকমের চিপস দেখা যাচ্ছে। আদিজা যাবে এমন সময় একটি গাড়ি থামলো তার সামনে, বড় করে লেখা ক্যাটারিং সার্ভিস। জল জল করে উঠল আদিজার চোখ। আহ, সৃষ্টিকর্তা ঠেকায় না কাউকে। শুধু মা বলতেন, আদিজা সবসময় নিয়ত পরিষ্কার রেখো, বরকতের মালিক তিনি, সব মুশকিল আসান হয়ে যাবে। এখন দেখছে আসলে আদিজার নিয়ত পরিষ্কার ছিল বলে সৃষ্টিকর্তা এটা মিলিয়ে দিয়েছেন। ক্যাটারিং সার্ভিসের লোক গাড়ি থেকে নামতেই আদিজা কথা বলতে নিতেই সানান উপস্থিত হলো ওখানে। দেখা গেল আদিজার মনোভাবও বুঝে নিল। ফিচেল হেসে বলল, এটা আমার লোক, যদি কিছু লাগে আমায় বলতে পারো। আদিজার রাগ পুনরায় এলো। বজ্জাত মুরগি চোর একটা। আদিজা সোজা হাঁটা দিল। বলবে না কথা সে। সানান ওই নাক ফুলানো দেখে হেসে ফেলল। যাক, এখন থেকে কাজের ফাঁকে ভালোই এন্টারটেনমেন্ট পাওয়া যাবে। চিপসের দোকানে গিয়ে আদিজা কনফিউজড হয়ে গেল, কোনটা থেকে কোনটা নেবে। এখন মনে হচ্ছে হাল ছাড়া যাবে না। এই চিপস, চকলেট এবং নিজের শখ পূরণের জন্য হলেও তাকে কাজ করে যেতে হবে। একটা সান চিপস নিয়ে ফেরত আসতে আসতে আদিজা বহু জল্পনা কল্পনা করে ফেলল, এবং একটাও কাজের না, সব অকাজের। হুট করে মনে হলো, আচ্ছা চাচাকে কল করেই তো জানা যাবে। আদিজা না চিনলে কি হয়েছে, চাচা তো চিনে। চাচার সাথে কথা বলে আদিজার মন শান্ত হলো। উনি ক্যাটারিং এবং বাদবাকি জিনিস ঠিক করেছেন, শুধু ক্লাবটা প্রবলেম ছিল। তাই আদিজা সব বাদ দিয়ে ক্লাব নিয়ে চিন্তা শুরু করলো। কিভাবে কি করলে মানুষের চোখে পড়বে, মানুষ সন্তুষ্ট হবে। সানান অফিস গোছাচ্ছে, কয়েকদিনের মধ্যে সব সেট হয়ে যাবে। এর মাঝে সানানের কল এলো। নামহীন নাম্বার, তবে এটা ভালো মতন চিনে সানান। এটা তার মায়ের নাম্বার। রিসিভ করলো না, পরে মেসেজ এলো, ইটস আর্জেন্ট। না চাইতেও সানানের রিসিভ করতে হলো। সানানের মা বলল, ডিভোর্স পেপারে সাইন করেছো? দেন ইটস টোটালি ফাইন। আমার কলিগের মেয়ের জন্য তোমায় বলেছি। ওর বাবা বিজনেসম্যান, স্ট্যান্ডার্ডে আমাদের সাথে মিলে। আর মেয়ের ফ্যামিলি। আর কিছু না শুনে সানান কল কেটে দিল। বুকটা হঠাৎই খুব ভারী লাগছে। আচ্ছা মা এবারও একবারও জিজ্ঞেস করলো না, কেমন আছো সানান, অল ওকে? শুধু নিজের ইচ্ছেটা চাপিয়ে দিল। বাবা মা যেভাবে সম্পর্কে আছে, এই সম্পর্ক সানান ঘৃণা করে। নিজের জন্য এমন রোবোটিক সম্পর্ক চায় না সে। ইনফ্যাক্ট এখন এসব ঝামেলা লাগে। কি দরকার শান্তির জীবনে অশান্তি ডেকে আনার? যেখানে মাই মায়ের মতো নয়, যেখানে মায়ের কাছে কোনো মমতা নেই, না আছে মায়া। সানান কখনো আদর পায়নি মায়ের কাছে। এত এত চাওয়ার পর মা যা বলেছে সানান তাই করেছে। তবুও কেমন মায়ের চোখে পড়েনি। বিষণ্ণ মন নিয়ে জানলার ধারে এলো সানান। আকাশ পরিষ্কার, রোদ ভীষণ। নিচে তাকালো সানান। এই রোদের মাঝে দৌড়াদৌড়ি করে মিস্ত্রিদের এটা ওটা বলছে একটা সাধারণ রমণী। রমণীর নাম আদিজা রুবাব। ভারী অপছন্দের সে সানানের, তবু চোখ ঘুরে ফিরে তার দিকে যাচ্ছে কেন? সানান আদিজার ঘরমাক্ত মুখের দিকে তাকিয়ে বলল, আদিজা, আমার মনটা ভালো নেই, ভালো করে দিতে পারবে কি? ওই ক্ষমতা তোমার আছে? কিন্তু হায়, কথাগুলো আদিজার কান অবধি পৌঁছালো না।
মানুষের জীবন ভারী অদ্ভুত, কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আদিজা নিজে অবাক হয়েছিল যখন বাবা এসে বলেছিল, আমার বন্ধু তোমার মাহফুজ আঙ্কেল আছে না, ওর ছেলের বায়োডাটা এনেছি দেখো। আদিজার আগ্রহ হয়নি, তবুও বাবার মন রাখতে দেখেছিল। এরপর কেমনে কি করে যেন বিয়েটা হয়ে গেল। আদিজার নামের পাশে সানানের নামটা জুড়ে গেল। আদিজার মনে পড়ে বাসর রাতে লোকটা এসে জিজ্ঞেস করেছিল পাশাপাশি শুতে কোনো সমস্যা হবে কিনা। আদিজা প্রতিউত্তর করার পূর্বেই তার স্বামী নামক লোকটা ধপাস করে শুয়ে পড়ল। এরপর কেমনে কেমনে যেন কোনো প্রেমালাপ অনুভূতি ছাড়া 6 মাস বিয়ের সম্পর্ক এগিয়ে গেল। আদিজার ভাবতে চাইল না। আজ দৌড়াদৌড়ি করে কাজ করে ফিরে এসে ধাপ করে বিছানায় শুল। শারীরিক ক্লান্তিতে চোখে ঘুম নামতে বাধ্য হলো। তবুও আদিজা জোর করে উঠে বাইরের জামা ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে গেল। অল্প খেয়ে এরপর ঘুম দিবে। আদিজা বাইরে গিয়ে দেখলো ভাবি রুমে। সে খেতে বসলো। এর মাঝে ভাবি এলে আদিজা বিনা বাক্যে নিজের রুমে চলে গেল। এতে ভাবি আরো ফুলে গেল। রুমে এসে ইউটিউবে ডোরেমন ছেড়ে দেখতে লাগলো। খাওয়া শেষে নিজের প্লেট ধুয়ে এসে ঘুম দিল। ভাবি কি ভাবছে তা চিন্তা মাথায় আসতেই আদিজা নিজেকে চাটি মারল। এখন থেকে নতুন ভাবে নিজের মতো বাঁচবে সে। কাল কি কি কাজ করবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। জীবন ছোট্ট, একজনে কি বলেছে, কেন বলেছে তা নিয়ে মন খারাপ করে সারাদিন কাটিয়ে দিলে লস আমাদের। কারণ এতে কষ্ট প্রদানকারীর উদ্দেশ্য সফল হয়, আর আমরা বৃথা কষ্ট পাই। অথচ দুনিয়ায় আমাদের সময় লিমিটেড। সানান খাটুনির পর ভালো একটা ঘুম দিল। ঘুম ভাঙার পর ঘড়ি দেখল সকাল 7টা। চোখ ছানা বড়া হলো তার। কখনোই এত তাড়াতাড়ি সানান উঠতে পারে না। গতকাল সারা দিন খাটুনির পর এসে তাড়াতাড়ি ঘুম হলো ভালো খুব। এজন্যই বোধহয় কবি বলেছিলেন, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি পারফেক্ট অ্যান্ড ওয়াইস। এখন উঠে কি করবে? এর চেয়ে ভালো হেলদি লাইফস্টাইল লিড করা। কাউকে ইমপ্রেস করতে হবে তো। ভাবতেই ঠোঁটে ফিচেল হাসি এলো। সানার মিররে তাকিয়ে হোয়াইট শার্ট, ব্রাউন গাভার্ডিং প্যান্ট পরে নিল। চুলগুলো সেট করলো। গলার চেনটা শার্টের ভেতরে ঢুকিয়ে নিল। আজ আর চকলেট বয় লাগছে না তেমন একটা, তবে চেহারা তো একই। আজ অফিসে সানানের সব বন্ধুরা আসবে। সানান বাইক থামিয়ে আজ দক্ষিণ পাশে তাকালো। সব নিশ্চুপ। কি ব্যাপার? গিভ আপ করলো নাকি ফার্মের টমেটোটা? সানান আশেপাশে আরেকটু উকিঝুঁকি দিল। কাঙ্ক্ষিত মুখটা পেল না। অবশেষে অফিস গেল। অফিসের সেট আপ দেখে মন খুশি হয়ে গেল সানানের। এখানে সবটা নিজের উপার্জিত টাকার। বিদেশে থাকাকালীন অনেক পার্ট টাইম জব করে জমিয়েছে সানান, যা বাবা মা জানে না। জানলেও তেমন কিছু হতো না, জাস্ট ওদের প্রেস্টিজে লাগতো। তবে সানানের কি? কোনো কাজই ছোট নয় যা মানসিক শান্তি দেয়, মনুষ্যত্ব বজায় রাখে। সানান ওই কাজই করবে। হয়তো কিছুদিনের মধ্যেই হাই স্ট্যাটাস ফ্যামিলির সবাই জেনে যাবে। জানলেও কি, 4 মাস আগে সানান অঘোষিতভাবে ওই বাড়ির সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আসল রূপ দেখে নিয়েছে এক একজনের। তাই এখন মোক্ষম সময় কাজের দ্বারা ওদের মুখে ঝামা ঘষে দেওয়ার। সানান ফেসবুকে পেজ খুলল। পরিচিত সবাইকে ইনভাইট করলো। শুধু তাই না, বিভিন্ন গ্রাফিক্স দ্বারা পেজটাকে সুন্দর করে সাজালো। কাজ একটু বাড়লে ওয়েবসাইট খুলবে। আর সানান কাঁচা কাজ করেনি। জানাশোনা স্টুডেন্ট জুনিয়র ভাইদের জানিয়ে রেখেছে। তাই যখনই লোকের দরকার পড়বে ওরা হাজির হবে। অবশ্যই টাকার বিনিময়। ক্যাটারিং সার্ভিসটা ওর বন্ধুর বড় ভাইয়ের। যখনই প্রয়োজন পড়বে হাজির। আর রইল ডেকোরেশন, এটা সানানের বন্ধুর। আর এখন নিজের কিছু টাকা হাতে রেখেছে, কারণ এখন লাভ থেকে একটু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আগে, যেহেতু নতুন বিজনেস। এখন সব সেট। সানান পেজে কলে অ্যাক্টিভ রয়েছে। না জানি কখন ইভেন্ট আসবে। আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই সানানের বন্ধুরা এসেছে। আকাশ এবং 2-3 জন স্কুল ফ্রেন্ড এসেছে। সানান জানালা দিয়ে নিচে তাকালো। অপর পাশে একদম নীরব। কি ব্যাপার? সানান এ পাশে কাজ করছে বলে রাগ করে কি ছেড়ে দিয়েছে? আসবে না আর? এ যাবৎকালে এই প্রথম আদিজা এত বেলা করে ঘুমিয়েছে। হয়েছেও ভালো ঘুম। এই জন্যই সৃষ্টিকর্তা বলেছেন, তোমরা রিজিকের পেছনে ছোট। আদিজা উঠে দেখলো 10টা বাজে। সে কোনো রকম ফ্রেশ হয়ে হাতের কাছে যা পেল পরে ফেললো। এরপর রেডি হয়ে নিজের ব্রেকফাস্ট নিজে বানালো। ভাবির সাথে চোখাচোখি হলে চোখ সরিয়ে নিল।
ভাবি কিছু বলার জন্য উদ্যত হতেই আদিজা এড়িয়ে কিচেনে চলে গেল। টুকটাক খোঁজ এবং অভিজ্ঞতার জন্য আদিজা খোঁজ নিয়ে যেখানে বিয়ের বা অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিসের ফরমাইশ করা হয় ওই জায়গায় এলো। ঘুরে ঘুরে আদিজা অনেক কিছু জানলো, দেখলো। তার কি যা আগ্রহ জাগলো। প্রায় 3 ঘন্টা ইচ্ছে মতো হেঁটে আদিজা একটু রেস্ট নিতে একটা টুলের উপর বসলো। সামনে পুকুর, রোদ সরে গিয়ে ছায়া এসেছে, মৃদু বাতাস। হুট করে খুব ত্যক্ত বিতিক্ত জীবনটা তার কাছে ভারী সুন্দর ঠেকলো। আদিজার কখনো এভাবে প্রকৃতি বা বাইরেরটা বিলাস করা হয়নি। কখনো ছোট ছোট জিনিস সে উপভোগ করেনি। কেমন যান্ত্রিকভাবে জীবনটা যাপন করেছে। জীবনের 28টা বছর কিভাবে যেন পার করেছে, অথচ এখন এসে উপলব্ধি হলো জীবন অতটাও খারাপ না। শুধু উদযাপন করতে জানতে হয়। সর্বপ্রথম নিজেকে শক্ত রাখতে হয়। প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়। হ্যাঁ, ভুল হবে, ভয় পাবে, তবে পিছু হটা চলবে না। খিদে পেয়েছে, আদিজা একটা দই চিড়া নিল। হাবিজাবি না খেয়ে এটা খেলে পেট ঠান্ডা থাকবে। পুকুরে দল বেঁধে বাচ্চারা খেলছে, লাফাচ্ছে, সাঁতরাচ্ছে। অতি সাধারণ, তবুও কি মনোরম ঠেকছে আদিজার কাছে। আজ থেকে সে নামাজ পড়বে, সৃষ্টিকর্তার দরবারে শকর গুজার করবে। ভাগ্যিস মাহফুজ প্যালেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, না হয় এত শান্তি কই পেত। আদিজা সময় নিয়ে দই চিরা শেষ করলো, 2 হাত তুলে মোনাজাত করে শকর আদায় করলো। মা বাবার কথা মনে পড়ছে, আদিজা তাদের জন্য দোয়া করলো। এই যাত্রায় সে একা নয়, সৃষ্টিকর্তাও আছে। আদিজার হঠাৎ খুব ঘুরতে ইচ্ছে করলো। কেন যেন আজ ইচ্ছে দমানোর প্রয়োজন বোধ করলো না। আদিজা একটা রিক্সা ডেকে শিশু পার্কে গেল। এই জায়গায় মা বাবা নিয়ে কত স্মৃতি। আদিজা টিকিট কেটে ঢুকলো। তেমন কিছু পরিবর্তন হয়নি। আদিজা আগে দোলনায় উঠলো। প্রায় 5 মিনিটের কম বেশি দোল খেলো। হঠাৎ করে মনটা এত ফুরফুরে হলো। আদিজা বের হয়ে পপকর্ন নিল, আশেপাশে হাঁটলো। এরপর আরেকটা রাইডও আদিজার বয়সের সাথে যায় না। আদিজা বের হয়ে একটা ছোট রেস্তোরাঁয় বসে লাঞ্চ করলো। সাদা ভাত আর মুরগির মাংস। এত মজা। আদিজা আজ টুকটাক ছবি তুলল, যেমন রিকশায় ওঠার সময়, হাঁটার সময়, খাওয়ার সময়। একদম তরতাজা মেমোরি। এরপর গেল ওয়ার্কিং সাইটে। এর মধ্যে মিস্ত্রি দিল কল করে আসতে বলল। ওয়ার্কিং সাইটে নামতেই আদিজার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো। আদিজা বেজায় খুশি হলো, কতদিন পর দেখা। সে দেখতেই সবার আগে বলল, বাহারে, যেমন দেখছি তেমনই আছিস। একদম ঢোলা ঢালা জামা, এখনো আন্টি হয়ে ঘুরিস কেন রে আদিজা? আদিজার সব খুশি কোনো এক কোণে উড়াল দিল। মিথ্যে হেসে বলল, যেটাতে কমফোর্ট লাগে ওইটাই পরি। আর এখন দেখ, আমার ফ্যাশন সেন্সের মতনই ট্রেন্ড চলছে ঢোলা কাপড়ের। তোর চোখ বুড়িয়ে গেছে তাই আন্টি লাগছে। মেয়েটার হাসিও গায়েব। সে প্রসঙ্গ বদলে বলল, কেমন আছিস? হাহ, এতক্ষণে? খোঁচা না মেরে আরো আগে বললে কি হতো? আদিজা বলল, খুব ভালো, তুই? উত্তর শুনে আদিজা চলে এলো বিদায় নিয়ে। কথা বাড়ানোর কোনো মানেই হয় না। এর আগে আদিজাকে কেউ কিছু বললে আদিজা কিছুই বলতো না, এক কোণে বসে কাঁদতো। কিন্তু লাভ হলো কি? লস তো আদিজারই। তারা আদিজাকে দুর্বল ভেবে আরো দুটো শুনিয়ে দেয়। আর এখন সম্ভবত আদিজার মন ভালো, তাই এতগুলো বলতে পারলো। এতক্ষণ আদিজা বুঝলো, এজন্যই সেলফ ইন্ডিপেন্ডেন্সি দরকার। নিজে যত শক্ত, যত নিজের স্ট্যান্ড নিতে পারবে, মানুষ তত আঘাত কম করবে। নিজের আচরণে প্রশান্তিতে ভরে গেল আদিজার মন। আদিজা আজ যথেষ্ট নোট করেছে। এগুলো রিভিউ করতে হুট করে ধাক্কা লেগে ডায়েরি পড়ে গেছে নিচে। সে নিচে ঝুঁকে ওটা নিতে সামনে থাকা ব্যক্তিটি হাত বাড়িয়ে দিল আদিজার দিকে। আদিজা দেখলো সুন্দর হ্যাংলা পাতলা ছেলে তার দিকে হাত বাড়িয়ে দিল। আদিজা ধরতে নিলেই কোথা থেকে হাওয়ার বেগে সানান এসে ছেলেটার হাত ঝাড়া দিয়ে সরিয়ে আদিজাকে কঠিন গলায় বলল, নিজে নিজে ওঠো। ঘটনার আকস্মিকতায় ছেলেটা আর আদিজা হতবিহ্বল হয়ে গেল। সানান বন্ধুকে বলল, চল শিহাব। শিহাব আদিজাকে সরি বলে চলে গেল। আদিজা বিড়বিড় করে বলল, গরুচোর সানান, আজ তো একটা গরুচোর। সানান গরুচোর। এই সানান আহমেদকে এভাবে গালি দিতে আদিজার ভালো লাগে। আদিজাও ডায়েরি নিয়ে ভেতরে চলে গেল। সানান আহমেদ একটা বাইক্কা জিনিস তার কাছে। যত চিন্তা করবে তত মাথা ব্যথা বাড়বে। আকাশ দূর থেকে লক্ষ্য করে বলল, ভাববা, তোর তো কি সুন্দরী বিজনেস প্রতিবেশী আছে রে।
কাজ করতে করতে বোর লাগলে টুক করে দেখে নিবি। সানান বাইক স্টার্ট দিতে দিতে বলল, নজর দিবি না। আকাশ হেসে বলল, বাই এনি চান্স আর ইউ জেলাস? সানান বিড়বিড় করে বলল, নো, আই এম ওভার জেলাস। আকাশ বলল, কি বলেছিস আবার বল, শুনতে পাইনি। আদিজা জীবনের দ্বিতীয় ব্যস্ত সময় পার করছে। আগে শ্বশুরবাড়ির কোনো ফাংশন চলে দম নেওয়ার ফুরসত পেত না, আর এখন নিজের জীবন গোছাতে উঠে পড়ে লেগেছে। আর কি আছে তার জীবনে? এখন একটু শান্তি এবার নিজেকে দেওয়া যাক, নিজের জন্য লড়াই করা যাক। যদিও মানসিকভাবে আদিজা বেশ দুর্বল, তবু চেষ্টা করতে ক্ষতি কি? মানুষ এসে আদিজাকে দুটো শক্ত কথা বলে গেলেই আদিজা প্রতিবাদের বদলে ভ্যাবে করে কেঁদে দেয়। এবার অন্তত নিজের জন্য কিছু করা উচিত। যদি কাল মারা যায় তখন এই জীবনের কোনো মানে থাকবে? মনুষ্য জীবন যে খুব সংকীর্ণ, এ আছে এই নেই। তাই জীবনটাকে একটু নিজের মতো করা উচিত। আজ বৃদ্ধ চাচার মেয়ের বিয়ে, এই এক সপ্তাহে বহু দৌড়াদৌড়ি করেছে। বিজনেস সম্পর্কিত জ্ঞান না থাকার কারণে আরো কষ্ট পেতে হচ্ছে। তবু আদিজার মাথায় যতটুকু কুলিয়েছে প্রাণপণে চেষ্টা করে গেছে। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা পরতে দেখি জামা টাইট হচ্ছে। শরীর বেড়েছে আদিজার, যদিও লুজ কাপড় পরলে বোঝা যায় না, তবে এবার একটু বেশি চোখে পড়ছে, সম্ভবত অতিরিক্ত স্ট্রেচে। বিজনেসটা একটু গোছালো হলেই নিজের দিকে খেয়াল দেবে আদিজা। আর এ কয়দিন বেশিরভাগ বাইরেই খেয়েছে সে, ভাবি রান্না করে একজনের, আদিজার জন্য রাখেনি না। প্রথম প্রথম খারাপ লাগলো, এখন আদিজা গায়ে লাগায় না। আদিজা একটা লং গাউন পরে নিল। এখন আর এত কিছু বোঝা যাচ্ছে না, জামা কাপড়ও অত নেই তার, হাতের টাকাও শর্ট। তার মেইন ফোকাস এখন এই বিজনেস গ্রো করা। সানান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জগিং করে ওয়ার্কআউট করছে। শরীর তার এমনি ফিট অ্যান্ড ফাইন, এখন আরো জলজল করছে। এমনিও সে স্বাস্থ্য সচেতন, এটা তার মা থেকে পেয়েছে। মা 50-এর হলেও তাকে দেখে বোঝা যায় না। বিগত এক সপ্তাহ সানানের অত ভালো কাটেনি। অফিস খুলে বসে আছে, অথচ একটা ইভেন্টেরও খবর নেই। উপরন্তু তার ফেসবুক পেজে ভাবির এবং ভাইরে এমন অবস্থা দেখে ইনবক্সে টিটকিরি করছে। সানানো ইগনোর করেছে, তবু ভেতরে ভেতরে সে আশাহত। বিজনেস করা মুখের কথা নয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। এর মাঝে আদিজা রুবাব কেমন যেন সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে সানানকে। এতেও সানানের প্রেস্টিজে লেগেছে। কেন? আদিজা কেন ইগনোর করবে? সানান ইগনোর করবে যে, তা হচ্ছে কই? সানানের ওরা মাইনাস হয়ে যাচ্ছে। ছি, প্রতিদিনের মতো হাজার অফিস যাবার তারা অনুভব করছে না সানান। অনুষ্ঠানে তোড়জোড় শুরু হয়ে গেছে। আদিজা ডেকোরেশন দেখছে। গলির মুখে ডেকোরেশনের লোক ডেকেই করেছে। স্টেজের দিকটাও সুন্দর হয়েছে, চেয়ারগুলোও মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে। আদিজা পুরো ক্লাবটাতে চোখ বুলালো। তার স্বপ্ন পূরণ হচ্ছে, এই শান্তি বলার মতন না। আদিজা বের হলো, ক্লাবের লোগোর দিকে তাকালো। বড় বড় করে লেখা, আদির জনি। রজনী আদিজার মায়ের নাম, আর আদি ওর নাম থেকে মিলিয়ে রেখেছে। যখন সব গুছিয়ে আদিজা উঠেছে, তখনই মনে হয়েছে তার ক্লাবের মেইন জিনিস নামই দেওয়া হয়নি। অতঃপর খাতায় লিখে চিন্তা করে করে নামটা বের করে তারপর বানিয়েছে দোকান থেকে। আদিজা রান্নার ওদিকে দেখতে গেল, বৃদ্ধ আর তার পক্ষের লোক আছে এদিকে। আদিজার কেমন শান্তি শান্তি লাগছে। এর ফাঁকে লাকড়ি থেকে আদিজার লং ড্রেসের কোনো আগুন লেগে গেছে। সবাই তাড়াহুড়ো করে নিভিয়ে দিয়েছে। আদিজা নিজেও খুশিতে বেখেয়াল ছিল। এর মাঝে খবর পেল 150 চেয়ারের মাঝে শুধু 80টা এসেছে। আদিজার মাথায় বাজ পড়ল। তার মধ্যে একজন খবর দিল বাথরুম ঠিক নেই। মাথা ঘুরে উঠল আদিজার। এত এত দিক দেখার পরও মেনগুলো মিসিং হয়ে গেল। সে তাড়াতাড়ি মিস্ত্রিদের ডেকে ওয়াশরুম দুটো ফিক্স করে দিতে বলল। আপাতত দুটো হলেই চলবে, এগুলো ঠিকই আছে, তবে কিছুটা ড্যামেজড। এখন দরকার চেয়ারের। এখন কই খুঁজবে চেয়ার? দোকানদার না পারলে অর্ডার নেবে কেন? তারপর ড্রেসও জ্বলে গেছে। কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে। এই কঠিন দুনিয়া একটু দুর্বল বুদ্ধি কম হলে চলা যে কত মুশকিল, তা আদিজা টের পাচ্ছে। চোখে জল এসে পড়ছে। এক সপ্তাহ ধরে এত দৌড়াদৌড়ির পরেও আজ এমন অবস্থা। আদিজা ব্যাগ হাতে বের হলো, হাঁটতে নিয়ে দুবার হোঁচট খেলো। পথ ধরে হেঁটে গেল,
বাবুর্চিদের থেকে জিজ্ঞেস করলে ওরা বলে দিল চেয়ার কোথায় পাবে। পায়ে হাঁটা দিয়ে আদিজা পৌঁছে গেল চিপা গলিতে। আপাতত 50 চেয়ারের অর্ডার দিল, যা দিয়ে আজকে কোনো রকম পার করা যাবে। বাদ বাকি পরেরটা পরে দেখা যাবে। আদিজা চিপা গলির মাথায় আসতে দেখতে পেল 2-3 জন ছেলে গলি ঠেসে রেখেছে। আদিজার কলিজা কামড়ে ধরল। বের হবে কেমনে? সৃষ্টিকর্তার নাম জপে কয়েক কদম এগিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, একটু যেতে দিতে। ছেলেগুলো কেমন বিশ্রী নজরে তাকালো। একজন সরে যেতে আদিজা কেমন চোখের পলকে দৌড় দেওয়ার চেষ্টা করলো। শরীর ভারী হয়, পারল না। একটা ছেলে আদিজার জামার কোমরের কাছটায় বিশ্রীভাবে ধরল। শ্বাস আটকে গেল আদিজার। আরেকটা ছেলে থাবা দিয়ে ধরল আদিজার বাহু। মস্তিষ্ক শূন্য হয়ে গেল আদিজার। চোখের পানিতে মুখ ভিজে গেল। এর আগে কখনোই এমন হয়নি। ছেলেটা আরেকবার আদিজাকে ছুবে এমন সময় এক ঘুষিতে ছিটকে পড়ল। আদিজা সহ বাকি ছেলে দুটো অবাক হয়ে গেল। আদিজা সামনে তাকিয়ে দেখল সানার নেভি ব্লু শার্টের হাতা গুটিয়ে আদিজার বাহু ধরা ছেলেটার মেইন পয়েন্টে লাথি বসালো সর্বশক্তি দিয়ে। আর্তনাদ করে উঠল ছেলেটা। আদিজা শিউরে উঠল। বাকি ছেলেটা পালালো। সানান আরেকটাকে পরপর 3টা ঘুষি দিল। রক্ত বের হয়ে গেল। আর আরেকটার মেইন পয়েন্ট আবারও লাথি দিয়ে মাটিতে ফেলে একের পর এক ঘুষি দিতে লাগলো। আদিজা অবাক হয়ে দেখে গেল অসর ভর করেছে যেন সানানের উপর। এর আগে এমন সানানকে কখনো দেখেনি আদিজা। ছেলেটার অবস্থা যখন বেগতিক, আদিজার মস্তিষ্ক যেন কাজ করলো। সে বলল, সানান থেমে যাও। সানান এটাকে রেখে আরেকটার কাছে গেল। ছেলেটাও সানানকে লাথি দিল। এই জিদে সানান হাতে ইট নিল। পরবর্তী বাড়াবাড়ি ঘটনা আঁচ করতে পেরে আদিজা আবার ডাকলো, মুনতাসির। ইট ওঠানো হাতটা ওখানেই থেমে গেল সানানের। আদিজার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। আদিজা ক্রন্দনরত কণ্ঠে বলল, স্টপ রাইট দেয়ার। সানান অবাক চোখে তাকালো। নিজের হার্টবিট নিজেই ফিল করতে পারল। এত জোরে বিট করছে কেন? আদিজা প্রথমবার ডেকেছে বলে। সানান বলল, আজ ছেড়ে দিয়েছি। ফার্দার এমন দেখলে তোদের ফাদারের নাম সব ভুলে যাবি। বলে আদিজার হাত ধরে আলতো টেনে বাইকের কাছে নিয়ে গেল। আদিজা মেইন রোড দেখতেই চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। সানান বাইক স্টার্ট দিতে আদিজা অবাক চোখে চাইল। এটা কি মুভি? আদিজা বলল, যাব না বাইকে। সানান গরম চোখে তাকালো। আদিজা বলল, আমরা সম্ভবত আমাদের অবস্থান ভুলে যাচ্ছি। ব্যাস। সানান নরম হলো। কথাটা বাস্তবিক। একটা রিক্সা ডেকে আদিজাকে ওঠার ইশারা দিল। কথা বাড়ানোর ইচ্ছা ছিল না বলে আদিজা উঠল। একটা ছোটখাটো ক্লোদিং শপের সামনে রিক্সা থামালো। সানান পছন্দ মতো একজোড়া জামা আদিজাকে কিনে দিল। পাক্কা 1 মিনিট আদিজা প্যাকেটের দিকে তাকিয়েছিল। হুট করে মিররে নিজের হুলিয়া দেখতেই লজ্জা পেল সে। বিনা বাক্যে প্যাকেট নিয়ে চেঞ্জিং রুমে ঢুকতে গেলে সানান থামালো। নিজে গিয়ে চেঞ্জিং রুম চেক করলো কোনো ক্যামেরা আছে কিনা। শিওর হয়ে আদিজাকে পাঠালো। আদিজা চেঞ্জ করে আয়নায় নিজেকে দেখলো। তখনের পোড়া হলুদ জামায় ল্যাপটানো কাজলে নিজেকে কেমন কালো দৈত্যের মতো লাগছিল। আর এখন এই জামা, ফ্লাওয়ার প্রিন্টের জামাটা কি মানিয়েছে? সানানের পছন্দ আছে বলতে হবে। আদিজা বেরিয়ে দেখলো সানান নেই, না তার বাইক আছে। তার মানে মানবিকতার খাতিরে এতটুকু করেছে। যাক, আদিজার মনও হালকা হয়েছে। তবে আজকের ঘটনা ভালোই দাগ ফেলেছে মনে। আজকে অনুষ্ঠান না থাকলে রুমে গিয়ে মরা কান্না জুড়ে দিত সে। কিন্তু এখন ভেতরের কান্নাদের দাবিয়ে রেখেছে। সম্ভবত এটাকে অ্যাডাল্টহুড বলে। কারণ ছোটবেলায় চাইলে 10 জনের সামনে কিংবা রাস্তার মাঝে বসে কোনো চিন্তা ছাড়া কেঁদে দেওয়া যায়। বড়বেলায় এসে তা যায় না। তখন ছোট থেকে বড় ব্যথা সব লুকিয়ে দিব্যি হাসি খুশি দেখাতে হয়। আদিজা ফিরে এসে দেখল ওয়াশরুমের কাজ প্রায় হয়ে এসেছে। সে চোখে মুখে পানি দিল। এরপর কাজে লেগে পড়ল। একদমও জিরানো নেই। ছোট থেকে ছোট বিষয়ও তদারকি করতে হচ্ছে। বিয়ে শব্দটা ছোট, অথচ দায়িত্ব এবং কর্তব্য কত ভারী। আদিজার বিয়ে ঘরোয়াভাবে হয়েছিল, তাই সে শুধু তার পক্ষের কাহিনী জানে। অথচ আজ একজন বাপের দিকের কাহিনীটা সচক্ষে দেখল। ছোট থেকে পুতুলের মতো পেলে বড় করা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা বাবা
তার সঞ্চিত অর্থ তিলে তিলে খরচ করে রাজকন্যার বিয়ে দিয়েছে। সে পিতার যতই কষ্ট হোক না কেন, যাতে মেয়েটা শ্বশুর বাড়িতে মুখ নিচু না থাকে। অথচ আমাদের সমাজে মেয়েদের বিয়েটা একটা বোঝার সাথে তুলনা করা হয়। বাপের আদরের পুতুলকে যত বেশি অর্থ ঢেলে বিয়ে দিতে পারবে, সে কন্যা তত বেশি শ্বশুর ঘরে সুখী থাকবে। অথচ একটা মেয়ের মর্যাদা, অস্তিত্ব, যোগ্যতা, সম্মান, সুখ কখনো অর্থ দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু সমাজের এই নিয়মটা খুব বাজে। পিতাকে সব খুইয়ে কেন তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়? কেন তার সামর্থ্যের ভেতরে থেকে কিছু করতে পারে না? হুট করে আকাশ কুসুম ভাবনায় আদিজার চোখে পানি চলে আসছে। রাত 12টা, তার সামনে কনে বিদায় হচ্ছে। হায়, মেয়ের মা বাবার কি কান্না! আদিজার নিজেকে অসহায় লাগছে, এতিম লাগছে। সব শেষ। আদিজা গুছিয়ে তালা দিয়ে বের হবে। অবশ্য ভাইকে ফোন দিয়ে আগেই জানিয়েছে, যাতে ভাবি কান পড়া দিতে না পারে। আতঙ্কে আদিজা জমে যাচ্ছে। এদিকে রাত, তার উপর এদিকটা একদম জনমানব নেই বললেই চলে। আদিজা ব্যাগে ছোট ছুরি ভরল। এখন সিএনজিতে প্রথমবারের মতন একলা যাবে। তার উপর সকালের ঘটনা এখনো চোখে ভাসছে। আদিজা ওড়না দিয়ে ভালো মতন মুড়ি নিয়ে সিএনজি ঠিক করলো। আদিজার ভাগ্য ভালো, কোনো সমস্যা ছাড়াই সিএনজি ড্রাইভার পৌঁছে দিল। এই যাত্রায় বেঁচে গেছে। পরের বার আদিজা অবশ্যই সব আগে থেকে ঠিক করে রাখবে। বাসার সামনে বেল বাজাতে থাকার 20 মিনিট পর ভাবি দরজা খুলল। হাব ভাব দেখে বুঝলো ইচ্ছে করে করেছে এমন। আদিজা কিছু না বলে রুমে গেল। অ্যানভিলপ খুলে দেখলো 10,000 টাকা। আদিজার প্রথম কামাই। এক ফোঁটা পানি পড়লো চোখ বেয়ে। আদিজা ওয়াশরুমে গিয়ে কামিজ সরিয়ে দেখলো যে জায়গায় ছেলেটা হাত দিয়েছে দাগ পড়ে গেছে। আদিজা কেঁদে দিল ঠোঁট ভেঙে। এর আগেও স্কুল থেকে আসার পথে একবার এক লোক আদিজাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। আদিজা কাউকে বলতেও পারেনি। কত অশান্তি নিয়ে ঘুরেছিল। এরপর থেকে অপরিচিত কারোর সঙ্গে মিশতো না। আর এখন হুট করে আদিজা আয়নায় নিজেকে দেখলো। চোখ তার টকটকে লাল হয়ে আছে। আজকের পর আর আদিজা নরম হবে না। রাগ উঠছে খুব। আদিজার উচিত ছিল সানান যখন পেটাচ্ছিল তখন সেই সুযোগে দুঘা দেওয়া। অথচ তা না করে ভ্যা ভ্যা করে কাঁদছিল। আদিজা নিজেই নিজের প্রতি প্রতিজ্ঞা করলো, আজ থেকে সত্যি সত্যি নিজের সাথে অন্যায় হতে দেবে না। সে যদি নিজের পাশে না দাঁড়ায়, তবে সকলে তাকে ভেঙে গুড়িয়ে দেবে। আদিজা ঝর্ণা ছেড়ে ভিজতে লাগলো। হুট করে মনে হলো সে সিএনজির ধার ঢেকে দেখেছে একটা বাইক তাকে ফলো করছিল, যদিও স্পষ্ট দেখেনি। তবুও তারপরে মনে এলো অনেকক্ষণ কোনো সিএনজি পাচ্ছিল না। এরপর হুট করে একটা সিএনজি আদিজা বরাবর এসে বিনা দরদামে যেতে রাজি হলো। ধুর ধুর, কি ভাবছে আদিজা? সানান তো সে বিকালেই চলে গিয়েছিল। আদিজা দেখেছে এক ফাঁকে আজকে একটু সাহায্য করেছে বলে বেশি বেশি ভাবছে। অন্য কেউ হলেও দি গ্রেট বিদেশি মুরগি সানান আহমেদ একইভাবে সাহায্য করত। তবে আদিজা এবার সিদ্ধান্ত নিল নিজেকে নিয়ে, আর হেলাফেলা নয়। বাঁচলে শক্তভাবেই বাঁচবে। রাত প্রায় 1:30। সানানের চোখে ঘুম নেই। পরনে তার একটা কালো সেন্টু গেঞ্জি আর অ্যাশ রঙের ট্রাউজার। সানান উঠে কফি করলো। মগ হাতে জানালার ধারে দাঁড়ালো। মাথায় তার অজস্র চিন্তা, এলোমেলো চিন্তা। বিদেশে ছিল সে, ভালো ছিল তো। তবে দেশে একেবারে আসার সিদ্ধান্ত কেন নিল? কেনই বা এত তোড়জোড় করলো? উত্তর নেই। কিছু কিছু প্রশ্নের সহজে উত্তর পাওয়া যায় না। সানানের ফোনে মেসেজ এলো, ছেলে 3টাকে হসপিটালাইজড করা হয়েছে। সানান মেসেজ দেখে মোবাইল ছুঁড়ে সাউন্ড বক্সে মৃদু সাউন্ডে গান ছাড়লো। আই উইল লেট দ্য ওয়ার্ল্ড বার্ন, লেট ওয়ার্ল্ড বার্ন ফর ইউ। কফির এক সিপ নিয়ে বিশাল আকাশে 4টার দিকে তাকিয়ে বলল, যত দূরে যেতে চাইবে চোরাবালির মতো তত গ্রাস করে নেব তোমায়। ফেরার উপায় রাখবো না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।